নিঃশব্দ জ্যোৎস্নারাত। আশেপাশে কিচিরমিচির শব্দ করে জোনাকি পোকারা ডাকছে। চারিদিকে হিমেল হাওয়ার গতিবেগ পরিবর্তন লাগছে। পরিবেশটা মন্দ না। রাতের আধার, তার উপর আকাশের চাঁদটা যেন আজকে বেশি আলো দিচ্ছে। চাঁদের সেই লোভনীয় আলো সামনে থাকা পুকুরে পড়ছে, আর সেই আলোতে আশেপাশে উজ্জ্বল হয়ে উঠেছে। চাঁদের গায়ে কলঙ্ক রেখা সত্ত্বেও তার সুগন্ধি জ্যোৎস্না দিয়ে সে মানুষকে মোহিত করে। তার আলোকপাতে কোনো কলঙ্ক নেই। চন্দ্র সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয় তার নির্মল জ্যোৎস্নাধারা। বিশ্বে আলো ছড়িয়ে দেয়াতেই তার আনন্দ। পরিবেশটা মন দিয়ে অনুভব করছে, আর একটার পর একটা সিগারেট শেষ করছে রাফি। বছরই একটা দিনে রাফি শহরের বাইরের মনোমুগ্ধকর জায়গায় আসে। রাফির মনে অনেক দুঃখ, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। কার কাছে প্রকাশ করবে? কাছে কেউ তো রাফির নেই। সবাই অনেক দূরের পথযাত্রী। রাফি বছরের এই দিনে এখানে এসে নিজের সব কষ্টের অনুভূতি ত্যাগ করে। অতীতের সেই ঘটনাগুলো যেন এখনও তার সামনে ভাসছে। রাফি আরেকটা সিগারেট জ্বালায়, দুইটা টান দেয়, আর বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে বিলিয়ে দেয়। ঠোঁটের কোনো আবারও সিগারেটটা লাগায়, তখনই পকেটে থাকা আইফোনটা বেজে ওঠে। ছোট স্ক্রিনে বড় করে টনি নামটা লেখা। রাফি নামটা দেখে বিরক্ত বোধ করে মোবাইলটা কানে লাগায়। ওই পাশ থেকে নরম গলায় টনি বলতে থাকে, ভাইয়া, অনেক তো রাত হলো, চলে আসেন, নয়তো আপনার কোনো সমস্যা হয়ে যাবে। আপনার কিছু হলে কিন্তু আমি নিজেকে মাফ করতে পারবো না। টনি, এখন বাজে মাত্র 12টা। এই সময়টা আমার জন্য সন্ধ্যা মনে হচ্ছে। আর এই রাবেকে কে কিছু বলবে এমন দুঃসাহস কারো নেই। আমি আমারটা ভালো বুঝি, আমার ব্যাপারে তোর চিন্তা করতে হবে না। ভাইয়া, আমি জানি, কিন্তু তবুও আপনি সাবধানে থাকবেন। টনির কথা শুনতে রাফির একটুও ভালো লাগছে না। ফোনটা কেটে দিয়ে রাফি সিগারেট টানতে থাকে। এখন এই মনোমুগ্ধকর রোমান্টিক পরিবেশে একটা নারী নামক সঙ্গী হলে ভালো হতো। নিজে নিজে কথাটা ভেবে রাফি হেসে ফেলে। কোন রূপসী জেনে শুনে একটা অভাগা ছেলের সাথে জড়াবে, যার নেই কোনো মা বাবার পরিচয়? তবে একটা নামে দেশের সবাই রাফিকে চেনে, তা হলো রাফু ভাই। কিন্তু আজ পর্যন্ত সেই অন্ধকার জগতের রাফু ভাইকে কেউ দেখেনি। প্রতিটা শহরে শহরে রাফু ভাইয়ের নামে চাঁদা ওঠে। মানুষ তার নাম শুনলে ভয় পেয়ে যায়। মায়েরা রাফু ভাইয়ের নাম বললে শিশুরা ভয়ে ঘুমিয়ে পড়ে। রাফির ছেলেবেলাটাতে শুধু রয়েছে অন্ধকার ঘরে চাপা কান্না করার মতো। রাফির হাতের সিগারেটটা প্রায় শেষের দিকে। আরেকটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়। রাত যত বাড়ছে চাঁদের আলো যেন বেড়েই চলেছে। রাফি সেখান থেকে তার R1V35 কাছে এসে বাইকটা স্টার্ট দেয়। জায়গাটা জঙ্গলের পাশে। রাফির বাইকটা জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে। হঠাৎ পেছনে একটা ডাল ভাঙার শব্দ শুনে বাইকটা হালকা স্লো করে। আর কোনো শব্দ পায় না রাফি, তাই বাইকটা জোরে টান দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই মেয়ালি কণ্ঠে জোরে একটা চিৎকার শুনে রাফি বাইকটা থামায়। আবারও একটা চিৎকারের আওয়াজ। রাফি বুকের ভিতর সাহস নিয়ে এগিয়ে যায় আওয়াজটা অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পর ঝোপের আড়াল থেকে কিছু লোকের কথোপকথন শুনতে পায় রাফি। পেছন থেকে পিস্তলটা বের করে হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। একটা কথা শুনে রাফি দাঁড়িয়ে যায়, আর লোকগুলোর কথা শুনতে থাকে। ভাই, মেয়েটা তো অনেক চিল্লাচ্ছে, কি করব এটাকে? ঘুমের ওষুধ খেলে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন ভাবে ঘুমের একে একটা ওষুধ দিয়ে দে। ভাই, এখানে ঘুমের ওষুধ পাবো কোথায়? আরে বোকা, ঘুমের ওষুধ মানে পিস্তলের বুলেট। আগে আমাদের কাজ শেষ করি, তারপর একটা বুলেট খরচ করে মেয়েটাকে ফেলে চলে যাব। রাকিবের কথা শুনে নুসরাত নামের মেয়েটা ভয় পেয়ে যায়। সকালের দিকে বন্ধুদের সাথে ঘুরতে এসে নুসরাত রাস্তা হারিয়ে ফেলে, আর এই ছেলেগুলো তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। এতক্ষণ নুসরাত জ্ঞানহীন অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে এমন খারাপ অবস্থায় দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। নুসরাত ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যানের একমাত্র মেয়ে। নুসরাতের বাবা তাকে অনেক ভালোবাসে, তাই তিনি নুসরাতের সকল প্রকার আবদার পূরণ করার চেষ্টা করে। আজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না করেছে, তাই তার বাবা নুসরাতকে অনুমতি দিয়ে দেয়। ঘুরতে এসে এমন বিপদে পড়বে বুঝতে পারেনি নুসরাত। এমন আধার রাতে আবারও অবিচ্ছিন্ন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে 4টা ছেলে নুসরাতের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আজই তার পৃথিবীতে শেষ দিন। এটা ভাবতেই নুসরাতের অজস্র ভয় মনের ভিতর ভর করে। নুসরাত সব আশা ছেড়ে দিয়ে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে আছে। সে জানে এই গহীন অন্ধকার জঙ্গলে তাকে রক্ষা বা বাঁচানোর মতো কেউ নেই। হঠাৎ একটা ছেলে এসে নুসরাতের শরীরে হাত দেয়। নুসরাত কেঁপে ওঠে। জীবনের এই প্রথম কোনো ছেলে খারাপভাবে হাত দেওয়ার চেষ্টা করছে তার শরীরে। অহেতুক ছেলেগুলোকে আটকানোর কোনো মানেই হয় না। নুসরাত জানে বাধা দিলেও কোনো কাজ হবে না, তাই সে আর কোনো জোরাজুরি করে না। আরেকটা ছেলে নুসরাতের শরীরে স্পর্শ করতে যাবে, তখনই পেছন থেকে কেউ মোটা একটা শক্ত গাছের ডাল দিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে তার হাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। হঠাৎ এরকম একটা আগন্তুকের আগমন বুঝতে পারছে না কেউ। তাদের যেন বিশ্বাস হচ্ছে না এত গভীর রাতে অন্ধকারে এই জঙ্গলে কেউ নুসরাতকে বাঁচাতে আসবে।
নুসরাত আগন্তুকটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে হাতে শক্ত একটা গাছের ডাল, পরনে তার ছিঁড়া জিন্স, ব্ল্যাক কালারের জ্যাকেট, মুখে জোকারের মাস্ক পরা, যার কারণে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। নুসরাত আগন্তুকটাকে দেখে বাঁচে একটু আশা করে, যদি ভাগ্যে তা হতে দেয়। এবার রাকিব বলতে থাকে, এই কে তুই? এত রাতে এমন অন্ধকার জঙ্গলে কি করিস তুই? একই প্রশ্ন তো আমারও। তোরা 4টা ছেলে আর একটা মেয়ে এত রাতে এখানে কি করিস? আমরা যাই করি না কেন এটা জিজ্ঞাসা করার তুই কে? যদি জান নিয়ে বাসায় যেতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমি বাসা থেকে বের হওয়ার আগে মাথায় কাফনের কাপড় মাথায় পুরো বের হই। মৃত্যু ব্যাপার না। তুই তোর মরার সেকেন্ড গুনতে শুরু কর। এই তোরা যা, ছেলেটাকে শেষ করে দিয়ে আয়। শূন্য হাতে দুইটা ছেলে রাফির দিকে এগিয়ে আসে। রাফি মুচকি এসে পেছন থেকে এমপাশটা বের করে পরপর দুইটা গুলি চালায়। বুলেট দুইটা যেয়ে ছেলেগুলোর কপালে লাগে। নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে দুইটা। কপাল থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। রাফি হালকা নিচু হয়ে বসে পেস্তলে কিছু অংশ রক্ত লাগিয়ে নাক দিয়ে শুকতে থাকে। রক্তটা যেন তার অনেক প্রিয়। রাফি এমন ডেভিল মার্কার রূপ দেখে ভয় পেয়ে যায় রাকিব। রাকিবের প্যান্টের পকেটে থাকা ছোট ছুরিটা বের করে সে হাতে নেয়। নুসরাত পাশেই দাঁড়ানো ছিল, যার কারণে রাকিব বাম হাত দিয়ে তাকে টেনে নিয়ে গলায় ছুরিটা ধরে রাখে। রাকিব ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে তার সামনে মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে। নিজের জীবন বাঁচানোর জন্য নুসরাতকে রাকিব ব্যবহার করছে। যদি তার নিজের প্রাণটাই বেঁচে যায়। নুসরাত এখন একটুও ভয় পাচ্ছে না, কারণ রাফিকে দেখে সে নিজের বিশ্বাস ফিরে পেয়েছে। রাকিব কাঁপা কাঁপা গলায় জোরে জোরে বলতে থাকে, দেখ, তুই পিস্তলটা হাত থেকে নিচে ফেলে দে, নয়তো এই মেয়েটাকে আমি মেরে দেব। মেরে দে মেয়েটাকে, তাতে আমার কি? মেয়েটা তো আমার কিছু হয় না, তাহলে আমি কেন তাকে বাঁচাবো? আমার মানুষের রক্তের গন্ধ অনেক বেশি পছন্দ। মানুষ খুন করাটা আমার পেশা, রক্তের গন্ধটা আমার নেশা। তুই মেয়েটাকে না মারলেও আমি আমার পিস্তল দিয়ে তোদের দুইটাকে মেরে ফেলবো। এই এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর সামনে একটা মেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে আছে আর তুই তাকে বাঁচাবি না? কেমন মানুষ তুই? আমি এখন ওই ছুরিটা চালিয়ে দেব কিন্তু। তোকে প্রথমেই বলছে মেয়েটাকে আমি চিনি না, তাহলে কেন আমি তাকে সাহায্য করব? রাকিব ছুরিটা নুসরাতের গলার যত কাছে নিচ্ছে তত তার ঘামের পরিমাণ বেড়ে যাচ্ছে। হিমেল বাতাসে পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু রাকিবকে যেন কেউ অন্ধকার রুমে আটকিয়ে দিয়ে চলে গেছে। তাকে দেখে এটা মনে হচ্ছে ছুরির ধারালো অংশটা নুসরাতের গলায় স্পর্শ করেছে। ছুরিটা বেশি ধারালো, যার কারণে হালকা স্পর্শ করতেই নরম চামড়া থেকে রক্ত বের হচ্ছে। রাকিবের চোখের ফোকাসটা রাফি উপর হাতটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এবার বেশি দ্রুত গতিতে রাকিব ছুরিটা নুসরাতের গলায় চালাবে, তখনই একটা বিটঘুটে শব্দ হয়। শব্দটা রাফির পিস্তল থেকে দুইটা গুলি বের হওয়ার শব্দ। অতি দ্রুত গতিতে রাফি গুলিটা চালায়। বুলেট বের হওয়ার শব্দে আশেপাশে গাছে বসে থাকা পাখিগুলো উড়ে যায় আকাশপানে। দুইটা বুলেটই যে রাকিবের কপালে লাগে। পেছনের দিকে চিত হয়ে পড়ে যায় রাকিব। চোখ জোড়া এখনো খোলা। সে সোজা হয়ে বসতে চাইল, কিন্তু তার পারল না। প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করেছে রাকিবের ভেতর। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মুখটা হা করে কি যেন বলতে চাইল সে। আওয়াজ থেমে গেছে। মুখটা বন্ধ হয়ে এলো। চোখ জোড়া এখনো খোলা। দৃষ্টিটা আকাশের দিকে। রাকিবের প্রাণ পাখি এখন আকাশের দিকে। রাফি নুসরাতকে হাতের ইশারায় আসতে বলে। নুসরাত বাধ্যমের মতো করে আগন্তুকের পেছনে পেছনে যেতে থাকে। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেব সেটা বুঝতে পারছি না। আপনার জন্য আজ আমি বেঁচে গেছি, আমার সতীত্বটা বেঁচে গেছে। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ স্বীকার করছি। হঠাৎ পেছন থেকে নুসরাতের এমন কথা শুনে আগন্তুকটা পেছনে তাকিয়ে শব্দ করে হেসে বলে, কর্তব্য পালনের মধ্যে মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিচয় প্রকাশ পায়। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যে কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বজগতের কিছু দায় দায়িত্ব সম্পাদনের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যতদিন পৃথিবীতে অবস্থান করবে ততদিন তাকে কর্তব্য পালন করতে হবে। কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউই নেই। আপনি আমার উপর বড় উপকার করেছেন। যদি আরেকটা উপকার করে দিতেন। জি অবশ্যই, বলেন আর কি উপকার করতে পারি আপনার জন্য? আসলে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম। রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে আসি। আমি তখনই সেই ছেলেগুলোকে আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে আসে। আপনি যদি আমাকে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। রাফি নুসরাতকে নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা পাশ দিয়ে চলে গেছে হাওর। এমন নিশিরাতে দুইটা যুবক যুবতী একই বাইকে বসে আছে। কিছুক্ষণ আগেই তাদের দেখা, কিন্তু এখন মনে হচ্ছে তারা দুজন দুজনকে কত আগে থেকে চেনে। সকাল 8টা রাফির ঘুম ভাঙে। কাল রাতে ভালো করে ঘুমাতে পারেনি রাফি। এখন সকাল সকালই টনি এসে রাফির ঘুমটা ভাঙিয়ে দেয়।
বাসাটা অনেক পুরনো, কিন্তু ভেতর থেকে দেখলে মনে হয় না বাড়িটা এত পুরনো। দোতলায় এই বাসাতে রাফি, টনি আর কিছু কাজের লোক থাকে। নাস্তা করার জন্য রাফি নিচে এসে দেখে টনি আর কাজের লোকগুলো টেবিলে খাবার সাজিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এটা তাদের প্রতিদিনের নিয়ম। রাফিকে সম্মান দেখানোর জন্য সবাই প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকে। রাফি মুচকি এসে চেয়ারটা টান দিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রাফি লক্ষ্য করে যে টনি একমনে চেয়ে আছে তার দিকে, আর কোনো কিছু বলার অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পেরে রাফি নিজে থেকে বলে, কি রে টনি, আমার দিকে এরকম করে চেয়েছিস কেন? মনে হচ্ছে কিছু বলতে চাস আমাকে? আসলে ভাই, আপনি তো জানেন আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার অনুমতি ছাড়া কি আমি আপনাকে বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। বলে ফেল, কি বলবি? তো যেটাই বলিস না কেন সেটা যেন খারাপ কিছু না হয়। ভাই, আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ছদ্মবেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, এটার কি দরকার ছিল? আপনি অযথা কষ্ট করবেন কেন? আমি না হয় ছদ্মবেশে নিয়ে ভর্তি হই। রাফি কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা আগে থেকে সাজানো হয়ে থাকে। আমি চাই না আমার আসলে পরিচয় কেউ জানুক, তাই ছদ্মবেশ নিয়ে আজই ভার্সিটি যাব। সব কিছু ব্যবস্থা কর। রাফির খাওয়া প্রায় শেষ। টেবিল থেকে উঠে দাঁড়ায় সে। সামনে সোফার ওপরে থাকা সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে উপরে উঠতে উঠতে সিগারেট জ্বালায়। সিগারেটটা নিয়ে তার রুমের বেলকনিতে এসে দাঁড়ায়। এখান থেকে শহরটা প্রায় বেশ ভালোই বোঝা যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে মিলিয়ে দেয় আকাশপানে। আজ যেন সূর্যের তাপটা একটু বেশি। ভোর থেকেই সূর্যটা একটু বেশি যেতে আছে। সেই রোদ্দুরে ঝকমকো কিরণের অসহ্যকর তাপে রাফির শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সেই ঘামান্ত শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে রাফি। গুটি গুটি পায়ে গেট দিয়ে প্রবেশ করে ভার্সিটির নতুন একটা ছেলে, যার নাম রাফি। পরনে তার সাদা কালারের ফুল হাতার একটা শার্ট, বুকের বোতামটা লাগানো, চকলেট কালারের ঢিলে ঢালা একটা প্যান্ট, পায়ে একজোড়া কম দামি চটি, চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, মাথা ভর্তি লম্বা লম্বা কালো চুল, পাশ দিয়ে কাটিং করে সিতি করা, মুখটা শ্যামলা বর্ণে উজ্জ্বল। চশমা পরার কারণে রাফিকে কেমন যেন বোকা বোকা লাগছে। কম বেশি অনেক স্টুডেন্ট নতুন এই ছেলেটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কে এই ছেলে, বছরের মধ্যের দিকে এসেছে ভার্সিটিতে। এর আগে কখনো এমন বোকা শোকা ছেলে ক্যাম্পাসে আবির্ভাব হয়নি। সবার কাছে রাফিকে হাস্যকর হাস্যকর মনে হচ্ছে। রাফি আশেপাশে তাকায়। ভার্সিটির বিশাল মাঠটা জুড়ে রয়েছে সবুজ রঙের সমাবেশ। মাঠের কোথাও কোথাও বসে আছে কিছু যুবক যুবতী, যারা নিজেদের প্রেমালাপ নিয়ে ব্যস্ত, আর কিছু কিছু স্টুডেন্ট তাদের অহেতুক কথোপকথন নিয়ে ব্যস্ত। এই শহরে সবারই ব্যস্ততা বিরাজমান। কেউ ক্ষুধা তাড়নায় কাজের সন্ধানে ঘুরে বেড়ায় ব্যস্ত শহরে, কেউ একমুঠো ভাতের আশায় অপেক্ষার প্রহর গুনতে হয় তাদের। কিন্তু এই শহর কি দেয় তাদের? শূন্য হাতে ফিরিয়ে দেয় তাদের। যাদের ঝুড়ি ঝুড়ি টাকা আছে, ক্ষমতা আছে, সবাই তার পেছনেই পড়ে আছে। রাফি আরেকটু সামনে এগিয়ে যায়। কিছু ছেলে বাইকের ওপর আরাম করে বসে বসে সিগারেট ফুঁকছে, আর সামনে দিয়ে যেই মেয়েগুলো যাচ্ছে সবার মুখের ওপর ভেতর থেকে ছাড়া সেই বিষাক্ত ধোঁয়াগুলো নিক্ষেপ করছে। রাফি তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই বাইকের ওপর বসা আরাফ নামের একটা ছেলে রাফিকে ডাক দেয়। রাফি পেছনে ফিরে দাঁতগুলো বের করে বোকার মতো একটা হাসি দিয়ে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো রাফির দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে বলে, কি রে, নাম কি তোর? জি, রাফু না, রাফি আমার নাম। রাফি নামটা ঠিক আছে, কিন্তু রাফু উচ্চারণ করিস কেন? রাফু ভাইকে চিনিস তুই? না না, আমি কোনো রাফু ভাইকে চিনি না। কে রাফু ভাই? তুই এমন করে আটকে আটকে কথা বলছিস কেন? মনে হয় রাফু ভাইয়ের নাম শুনে ভয় পেয়ে গেছিস। এই শহরে এমন কে নেই যে রাফু ভাইকে না চিনে। ছোট থেকে বড় সবার জন্য রাফু একটা আতঙ্কের প্রতীক। ভাই, আমি সত্যিই কখনো রাফু নামের কাউকে চিনি না। যদি আপনি দয়া করে আমাকে রাফু ভাইয়ের একটা ছবি দেখাতেন তাহলে ভালো করে চিনতে পারতাম। এই দেখ সবাই কি বলে, এই ছেলে সে নাকি রাফু ভাইকে দেখবে। শালা, রাফু ভাইকে চিনতে ছবির দরকার পড়ে না, তার নামটাই যথেষ্ট। আর তুই বলছিস রাফু ভাইকে দেখবি? ভাই, আপনিও কি রাফু ভাইকে দেখেননি? মাদারের বাচ্চা, কতক্ষণ ধরে বলবো রাফু ভাইকে কেউ কখনো নিজের চোখে দেখেনি। উনি এমন একজন লোক যার সামনে 100 জন মানুষ মারা কোনো ব্যাপার না। তার কথা এমপি মন্ত্রী সবাই উঠে আর বসে। আচ্ছা, রাফু ভাই যদি আপনার সামনে এসে, তখন আপনি কি তাকে চিনতে পারবেন? এমন বোকা বোকা প্রশ্ন করিস কেন? রাফু ভাই আমার সামনে অহেতুক আসবে কেন? আর আসলে আমি চিনতে পারবো? তার ভয়ঙ্কর আগমন, পরনে থাকে কালো রকস্টারের ড্রেস, মুখে ভূতের মাস্কের মধ্য দিয়ে কাটা, যেটা দিয়ে ভাই সিগারেট টানে। ভাই, বর্ণনা শুনে মনে হলো উনি ভয়ঙ্কর একটা মানুষ। আর আমার মনে হয়
রাফু ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেছে, সেটা আবার অনেক কাছ থেকে, কিন্তু আপনার অজান্তে হয়ে গেছে। তুই যে বড় একটা বোকা সেটার প্রমাণ দিয়ে দিলি। রাফু ভাই আমার সামনে এসেছে আর আমি নিজেই জানি না, তুই সেটা ভালো করেই জানিস। এই রিফাত, একটা সিগারেট জ্বালিয়ে রাফির কাছে দে। ভাই আমি তো সিগারেট খাই না, আমার কাছে সিগারেটের ধোঁয়াগুলো সহ্য হয় না। রাফির এমন কথা শুনে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে থাকে, যার কারণে আশেপাশে অনেক স্টুডেন্টের ফোকাস রাফিদের দিকে। রিফাত পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর একটা লাইটার বের করে সিগারেটে আগুন জ্বালায়। ডান হাত দিয়ে সাবধানে সিগারেটটা রাফির ঠোঁটের কাছে নিয়ে আসে। এটা দেখে রাফি পেছাতে থাকে। সিয়াম নামের একটা ছেলে পেছন থেকে রাফিকে আটকিয়ে দেয়। রিফাত জোর করে রাফির ঠোঁটে সিগারেটটা লাগিয়ে দেয়। অসাবধানতার কারণে জ্বলন্ত সিগারেটটা রাফির গোলাপি নরম ঠোঁটে লেগে হালকা পুড়ে যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো রাফির মুখের ভেতরে যাওয়ার জন্য সে জোরে জোরে কাশতে থাকে। আশেপাশের কেউ আরাফদের বাধা দিতে আসছে না, সবাই দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। রাফি নিজেও কল্পনা করতে পারছে না যে আজকে ভার্সিটির প্রথম দিনই তাকে এমন হেনস্থা হতে হবে। রাফি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই দেখি অনেক বোকা, ভার্সিটিতে পড়িস, এখনো সিগারেট টানতে পারিস না। তোকে ভার্সিটিতে নতুন দেখছি। কোন ইয়ারে পড়িস? ভাইয়া আমি 2য় বর্ষে ভর্তি হয়েছে। তুই তো তাহলে আমাদের সবার জুনিয়র। এখন থেকে প্রতিদিন আমাদের সাথে দেখা হলে সালাম দিবি। আর তুই হয়তো আমার পরিচয় ভালো করে জানিস না, কিছুদিন নিয়মিত ভার্সিটিতে থাক, তাহলে এমনিতেই বুঝে যাবি আমি কে। রাফি মাথাটা নাড়ায়, যার মানে সে তাদের সম্মান করবে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, যেখানে ভালো মানুষের আনাগোনা বেশি সেখানে খারাপ লোক কিছু থাকবেই। রাফি নিজের পরিচয় গোপন রেখে আস্থা বুঝতে পারছে। রাফি নিজের শত্রুকে খুব কাছ থেকে জানে। সে এটা সবসময় চিন্তা করে শত্রুকে ক্ষমা করে দাও, কারণ তুমি বড় মনের মানুষ তাই নয়, কারণ শত্রুদের নিয়ে ভাববে তুমি এতটা পিছিয়ে পড়া মানুষই তো নাও। রাফি ক্লাসের দিকে রওনা দেয়। 2য় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টটা বেশ সুন্দর আর বড়। এখনও ক্লাসে কোনো শিক্ষক প্রবেশ করেনি। রাফি ক্লাসে প্রবেশ করে। সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে সবাই বুঝে গেছে রাফি নামের এই বোকা ছেলেটা এই ক্লাসেরই স্টুডেন্ট। রাফি বুঝতে পারছে না কোথায় যেয়ে বসবে, কারণ কম বেশি সবাই ধনী পরিবারের সন্তান। রাফি যে একটা ছেলের পাশে বসে। গা ঘেঁষে বসবে না। পাশে বসা ছেলেটি চিৎকার করে উঠল। রাফি চমকে উঠে তাকালো তার দিকে। অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে রাফি। কেন সে গা ঘেঁষে বসতে পারবে না? ছেলেটি রাফির তাকিয়ে থাকা দেখে বলতে থাকে, এই ছেলে রাফি না? কি জন্য নাম তোমার? তুমি আমার পাশে এসে বসেছো কেন? পিছনে তো আরও সিট আছে, ওগুলোতে যেয়ে বসো। ভাইয়া আমি ওটা পাশে বসলে কি সমস্যা হয়? আর সামনের সিট থাকতে আমি পেছনে যেয়ে বসবো কেন? তুমি দেখছি অনেক বোকা, কিছু বোঝো না। আর তোমাকে দেখে বোকা বোকাই মনে হয়। তুমি আমার পাশে বসলে আমাকেও বোকা বোকা লাগবে। তোমার সাথে আমার কি যায় দেখো একবার। ভাইয়া আমি তো নতুন, আপনার পাশে বসে। বসতে পারো একটা শর্তে, তুমি আরও দূরে যেয়ে বসো, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। রাফি মাথা নাড়ায়। সে বসে বসে চিন্তা করছে, পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারো থাকে না। রাফি তার অতীত নিয়ে বেশ গম্ভীরভাবে চিন্তা করে। জীবন আসে, জীবন ভাসে অজানা স্রোতে, তবুও জীবন এগিয়ে চলে আসার লক্ষ্যপথে। রাফি তার অতীতকে নিয়ে ভাবে, কিন্তু ভবিষ্যৎকে ঠিকই সুন্দর করার চিন্তা করে। জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে, যেটা রাফি পেছনের দিনগুলোতে ফেস করেনি। এখন তার সামনে সেই ভয়ঙ্কর অতীত ভেসে ওঠে। রাফি এগুলো চিন্তা করছিল তখনই ক্লাসের দরজায় কর্নারে সাইফুল স্যার। খুবই সাহিত্যপ্রেমিক তিনি। পড়ায় কম, কিন্তু সাহিত্যিক গল্প বলেন বেশি। স্যারের পরনে একটা ফুল হাতা সাদা কালারের শার্ট, কালো প্যান্ট, চোখে পাওয়ারের চশমা, ক্লিন শেভ করা মুখ, কিন্তু নাকের নিচে বড় বড় হেঁচকাটা গোফের জন্য তাকে বেশ মানিয়েছে। সাইফুল স্যার চেয়ার টেনে বসে পড়ে। তিনি কিছু একটা ভেবে বলে, আজ তোমাদের আমি একটা নতুন গল্প শোনাইব, সবাই প্রস্তুত হও। সকল স্টুডেন্ট নিজেকে গুছিয়ে স্যারের দিকে মন দেয়। রাফিও তাদের মধ্যে একজন। স্যার এবার বলতে শুরু করে, Salam alaikum ভাই, একটু সরবেন, দেখি কামা। তাকিয়ে দেখি কালো রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটাকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে সরে তাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর তার শরীরটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। অনেকদিন পর নানার বাড়িতে যাচ্ছি। বিভিন্ন সমস্যার কারণে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি।
এবার একটা বড় ধরনের ছুটি পাওয়ার ফলে রওনা দিলাম। বাড়িতে নানা নানি আর দূর সম্পর্কের দুজন মামাতো ভাই ছাড়া কেউ থাকে না। আগে অনেক লোকজন থাকতো, আমরাও সেখানে বিভিন্ন সময় চলে যেতাম। সেই সব স্মৃতি মাঝে মাঝে উকি দিয়ে যায়, কত মজাই না করতাম। ভাই কি নানাবাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসলো। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি, আপনি কি করে বুঝলেন? না, আপনাকে এইবারকে 2 বার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার মামার নাম করিম ভুইয়া না? জি, আপনি আমার নানাকে চেনেন? আগে প্রায় সময়ই ওই বাড়িতে যেতাম, এখন আর দেওয়া হয় না। মনে মনে ভাবলাম, বাড়িতে তখন অনেক লোকই আসতো, সবাইকে তো আর চেনা সম্ভব না, ওদের মধ্যে কেউ একজন হবে আর কি। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম সাইকিব। আপনার নানাদের পাশের গ্রামে থাকতাম। থাকতাম মানে? এখন আর থাকেন না? না। বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসলো। আপনি কি ডিম ভূত বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম। না, কিন্তু হঠাৎ এইগুলো জিজ্ঞেস করতেছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনে বাড়িটার কথা শোনেন। না, ওই বাঁশঝাড়ের আবার কি হইল? কিছুটা অবাক হলাম। আছে, ওইটার সম্পর্কে বিরাট এক কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করা শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামেই এ ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে, এগুলো বিশ্বাস করার কোনো মানেই হয় না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, বলি তাহলে। ওই কাহিনীটা ঘটছিল আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমাদের গ্রামের এক বাড়িতে 16 বছর বয়সী একজন যুবতী মেয়ে থাকতো। বাড়িতে তার সাথে তার বাবা মা আর ছোট একটা ভাই থাকতো। মেয়েটি দেখতে বেশ সুন্দরী ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের বকাকে ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রামে থেকে আসা এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু মেয়েটা তার প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময়ে দেখা হলেই বিরক্ত করত। একবার ওই ছেলে দল বলে নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই বাজারে নিয়ে দেয়। সেখানে তারা মেয়েটাকে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই সেমে রেখে চলে দেয়। পরের দিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতুয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছু করতে পারেন। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের বাড়িঘর ফেলে অন্য কোথাও চলে যায়। তখন থেকে গ্রামের লোকজন বলা বলি পড়তে থাকে, ওই বাড়িছাড়া নাকি প্রায় সময় একটা মেয়ে একা বসে কাঁপতে দেখা দেয় এবং যুবক শুনে দেখলেই ধরে নিয়ে দেয়। তাই লোকজন গাছের বেলা ওই রাস্তা খুব একটা বেশি দরকার না হলে ব্যবহার করত না। আর বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে এই জায়গা দিয়ে ফিল্ম সেট করতাম। কিন্তু আমি এইসব বিষয়ে খুব একটা পাত্তা দিতাম না, এগুলোকে গুজব মনে করতাম। তারপরও ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। কথাগুলো বলে থামে সাইফুল স্যার। ওনাকে দেখে মনে হচ্ছে বেশ হাঁপিয়ে উঠেছে। বয়স বেড়েছে, এখন বেশি কথা বললে নিজের কাছেও কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে। সবার দিকে চেয়ে দেখে সব স্টুডেন্ট ওনার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার মুচকি হেসে বলে, গল্পটা এখনো শেষ হয়নি। আজ আমি হাঁপিয়ে উঠেছি, কালকে পরেরটুকু বলবো। কথাটা বলে তিনি আর থামেন না, বেরিয়ে যান নিজের গন্তব্যে। সকাল থেকেই ছিল সূর্যের প্রচণ্ড তেজ। দুপুরবেলা মাটিতে পা ফেলা যাচ্ছিল না। বাইরে তাকালে যেন চোখ ঝলসে যেতে চাইছিল। বিকেলের দিকে আকাশে হালকা কালো মেঘ জমতে শুরু করলো। সবাই বলাবলি করতে লাগলো, এবার বৃষ্টি নামবে। কিন্তু বৃষ্টির জন্য প্রতীক্ষার অবসান আর হলো না। আবার আকাশ থেকে সরেও যায় না মেঘ। কি হবে? বৃষ্টি কি হবে? রাত বাজে 10টা। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। রিমঝিম রিমঝিম বৃষ্টির একটানা শব্দে মন আচ্ছন্ন হয়ে যায়। গাছের শাখায় বাতাসের ঝাপটা কানে বাজে। রাফি কালো কালারের রেনকোটটা পরে বাইকের চাবিটা হাতে নেয়। 2 কদম এগিয়ে সামনের দিকে গেলে টনির সাথে দেখা হয় রাফির। টনিও কালো কালারের একটা রেইনকোট পরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কারো অপেক্ষা করছিল দাঁড়িয়ে। রাফি ছোট ছোট চোখ করে টনির দিকে তাকিয়ে বলে, টনি, এখানে রেইনকোট পরে দাঁড়িয়েছিস কেন? মনে হয় কারোর জন্য অপেক্ষা করছিস। ভাই, আজকে রাতের মিশনের জন্য রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছি, চলেন ভাই। আজকে আমি একাই মিশনে বের হব, কাউকে আসা লাগবে না। রেইনকোট খুলে রেস্ট কর। ভাই, আমি অন্তত পক্ষে আপনার সাথে যাই। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে? টনি, আমি বেশি কথা পছন্দ করি না।
আমি জানি আমার কিচ্ছু হবে না, তবে শিয়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচা ভালো। রাফি কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়। টনিকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে ব্ল্যাক কালারের বাইকে যেয়ে বসে রাফি। গন্তব্য এখন শহরের কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকের উদ্দেশ্যে। ওসমান, শরীফ, রাব্বি ঢাকার টপ মাফিয়া সালমানদের অতি কাছের লোক। যত ধরনের মামলা আছে সবগুলো ওদের নামে করা, কিন্তু সালমানের ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারে না। প্রতিদিন ওরা 3 জন মদ জুয়া খেলার জন্য পাশেই বড় একটা ক্যাসিনোতে যায়। আজকে মনে হয় বেশি মদ খেয়ে ফেলেছে, তাই হেলে দুলে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ওরা 3 জন একটু জোরে গতিতে পা চালায়। হঠাৎ তারা দেখতে পায় রাস্তার মাঝে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে কোনো এক অচেনা আগন্তুক। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা পছন্দ করে ওসমান। ওসমান একটু এগিয়ে যায় আগন্তুকের দিকে। ওসমানের শরীরটা কাক ভেজা, মুখে কালো কালারের স্টাইল করা দাড়ি থেকে টুপটুপ করে পানি ঝরছে। বৃষ্টির পানির জন্য সবার নেশা কেটে গেছে। ওসমান আগন্তুকের কাছাকাছি চলে এসেছে। আগন্তুকটার পরনে কালো রেইনকোট, মুখে ভুতুড়ে কাটা মাস্ক, যে অংশ দিয়ে সে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। আজকে এই ব্যস্ত শহরটা কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। কোথাও কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। হয়তো বৃষ্টির আমেজ থাকার জন্য সবাই ঘরে অবস্থান করছে। দূর থেকে ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো দিচ্ছে। পিচঢালা রাস্তাটা আজ বৃষ্টির পানিতে বিটঘুটে কালো আকৃতির ধারণ করেছে। আগন্তুকের হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে গিয়েছে। সিগারেটের না পোড়া অংশটুকু ভেজা রাস্তার উপর ফেলে দেয়। রেইনকোটের পকেট থেকে আরেকটা সিগারেটের লাইটার বের করে সিগারেটে আগুন ধরাবে, তখনই ওসমান তার ডান হাত দিয়ে আগন্তুকের হাত থেকে সিগারেটের লাইটারটা কেড়ে নেয়। আগন্তুকটা কিছু না বলে শব্দ করে একটা হাসি দেয়। এমন হাসির শব্দ শুনে পেছন থেকে শরীফ আর রাব্বি ওসমানের থেকে কিছুটা দূরত্বে অবস্থান করে। ওসমান বেশ গম্ভীর গলায় আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই বৃষ্টির অন্ধকার রাতে তুই রাস্তার মাঝে বাইক থামিয়ে বসে বসে সিগারেট ফুঁকছিস কেন? আগন্তুক কিছু বলে না, আবারও একটা বিটঘুটে হাসি দেয়। এটা দেখে পেছন থেকে শরীফ উচ্চকণ্ঠে বলে ওঠে, কিরে তুই এমন করে হাসছিস কেন? কে তুই, আর এখানে স্থির হয়ে বসে আছিস কেন? আমি কে সেটা আমি নিজেও জানি না, তবে নিজের পরিচয় নিজে দিতে কেমন যেন লাগে, তাই নিজের নাম আর পরিচয়টা ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে। আমি এখানে বসে আছি কয়েকটা মেহমানের অপেক্ষায়। এত রাতে কোন মেহমানরা আসবে যার জন্য তুই রাস্তার মাঝে পথ আটকে এভাবে বসে থাকবি? আমার মেহমান তো চলে এসছে, কিন্তু কিভাবে তাদের আপ্যায়ন করবো তা বুঝতে পারছি না। সবাই আশেপাশে পেছনে সামনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ওসমান রেগে বলে, কোথায় তোর মেহমান? আমরা দেখছি না কেন? মজা করছিস আমাদের সাথে? জানিস আমরা কে? মেহমান নিচে যদি বলে মেহমান কোথায়, তাহলে এতে আমার কি করার আছে? আর আমি তোদের সাথে মজা করতে যাব কেন? তোরা কি আমার বন্ধু লাগিস? ভাই, তোরা কার লোক সেটা না বললে আমি জানবো কি করে? আমরা সালমান ভাইয়ের কাছের লোক। ওসমানের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে। যেমন মনে হচ্ছে ওসমান কোনো বড় ধরনের হাসির কথা বলেছে। সবার ভেতর একটা রাগ সৃষ্টি হয়েছে আগন্তুকের প্রতি। যেখানে সবাই সালমান ভাইয়ের কথা শুনলে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে অচেনা একটা আগন্তুক সালমান ভাইয়ের কথা শুনে মজা নিচ্ছে। আগন্তুকের হাসি যেন ওসমানের সহ্য হয় না, তাই সে রেগে বলে, এই তুই এভাবে হাসছিস কেন? আমি কি কোনো মজার কথা বলেছি? তুই কোনো মজার কথা বলিস না, তবে গুরুত্বপূর্ণ কথার সময় হাসি আমার একটু বেশি পায়। সবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাসতে নেই। হয়তো সেই লোকটা তোর মতো সাইকো না। সাইকো সাইকো শব্দটা ছোট, কিন্তু একটা মানুষ এই শব্দের জন্য অনেক কিছু থেকে পিছিয়ে যায়। আমি নিজেও জানি না যে আমি একটা সাইকো, তবে মাস্টারের ব্যাপারে আমি খুবই সতর্ক থাকি। দেখ, অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারছি তোর কোনো মেহমান আসবে না। তুই আজকে মনে হয় বেশি খেয়ে ফেলেছিস, তাই আবল তাবল বকছিস। বাসায় যা, এমনিতেই ঠিক হয়ে যাবে। বস, আমি মদ খেলেও নেশা আমায় ধরতে পারে না। আমার ভিতর পুরোপুরি নেশা দিয়ে ডুবে আছে। আমার মেহমান চলে এসছে, কিন্তু তাদের আপ্যায়নটা কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। সেই কখন থেকে শুনছি মেহমান চলে এসেছে, কিন্তু কোথায় তোর মেহমান? আমাদের সামনে আসতে বল, আমরা তার আপ্যায়ন করব। আজকে সবচেয়ে বড় মেহমান তো তোরা সবাই, কিন্তু তোদের আপ্যায়ন যে কিভাবে করব? তুই যে একটা পাগল সেটা আমি বুঝে গেছি। রাস্তার মাঝে থেকে বাইকটা সরা তাড়াতাড়ি, নয়তো 3 জন মিলে তোকে এখানে মেরে চলে যাব, কেউ জানতেও পারবে না। তোদের জন্য কখন থেকে বাইকের উপর বসে অপেক্ষা করছে, কিন্তু তোদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমারও ভাল লাগছে না, এসে শুরু করি তাহলে।
আগন্তুক কথাটা বলে রেইনকোটের পেছন থেকে একটা পিস্তল বের করে শক করে একটা গুলি করে। বুলেটটা যে সোজা ওসমানের কপাল বরাবর লাগে। কেমন যেন পরিবেশটা একটা থমথমে অবস্থা ধারণ করেছে। ওসমানের নিথর দেহটা পিচঢালা ভেজা রাস্তার উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ কথার মাঝে আগন্তুকটা এইভাবে গুলি চালাবে কেউ ভাবতেও পারেনি। আগন্তুকটা পিস্তলটা আবারও রিলোড দিয়ে নেয়। পিস্তলটা সোজা রাব্বির দিকে তাক করে। শুধু ট্রিগারে চাপ দেওয়ার বাকি আছে। আগন্তুক হাতে দ্বিতীয় সারির আঙুলটা দিয়ে হালকা করে ট্রিগারে ছুঁয়ে দেয়। রাব্বির গলা শুকিয়ে গেছে। মনে হয় এখন কেউ 10 লিটার পানি দিলে সেটাও সে শেষ করে দিবে। ট্রিগারে হালকা করে একটা চাপ, আর পৃথিবী থেকে রাব্বির নামটা মুছে যাবে। সত্যি সত্যি যেন এবার আগন্তুক তার পিস্তলের ট্রিগারে জোরে একটা চাপ দিল। 78 ডিগ্রি তাপমাত্রার গরম বুলেটটা যেয়ে রাব্বির গলায় লাগে। ডান হাত দিয়ে গলা চিপে ধরে বাঁচার বৃথা চেষ্টা করে রাব্বি। তার নিথর দেহটাও পিচঢালা ভেজা রাস্তায় পড়ে আছে। ওসমান আর রাব্বির এমন করুণ অবস্থা দেখে শরীফ ভয়ে ভয়ে পেছন থেকে তার পিস্তলটা আগন্তুকের দিকে তাক করে ধরে রাখে। আগন্তুক সরু চোখে শরীফের দিকে চায়। শরীফ ছেলেটা অল্প বয়সেরই, 23 থেকে 24 হয়তো। কালো রঙের শরীর তার, মুখে হালকা হালকা দাড়ি দেখা যাচ্ছে। শরীফের হাত কাঁপছে, তবুও সে আগন্তুকের দিকে গানটা ধরে আছে। আগন্তুক মাটি থেকে লাইটারটা উঠিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। সোজা যেয়ে বাইকের ওপর হেলান দিয়ে বসে। সিগারেটে জোরে জোরে 2টা টান দিয়ে শরীফকে উদ্দেশ্য করে বলে, কিরে, ভয় পেয়েছিস এগুলো দেখে? ভয় পাওয়ার কিছু নেই। তোকে মারবো না আমি, কিন্তু সেটা একটা শর্তে। তুই যদি আমাকে কিছু তথ্য দিতে পারিস তাহলে আমি তোকে এখনই ছেড়ে দেব। শরীফ মনে হয় কিছুটা নিশ্চিন্ত হয়েছে, তাই সে হাতে থাকা পিস্তলটা নামিয়ে নেয়। ডান হাত দিয়ে মুখের ঘাম আর ছিটে ফোটা বৃষ্টির পানির ফোঁটাগুলো মুছে নেয়। এমন ঠান্ডা একটা পরিবেশে শরীফ ভয় পেয়ে ঘেমে একাকার হয়ে গেছে। ভয় কাতর গলায় শরীফ বলতে থাকে, ভাই কি তথ্য জানতে চান আপনি? নিরীহ মানুষকে ভয় পেতে দেখলে আমার অনেক মজা লাগে, কিন্তু আজ প্রথম কাউকে দেখে কেমন যেন মায়া লাগছে। তো এখন আমাকে বল, সালমানকে আমি কোথায় পাবো? ভাই আমি কিভাবে বলবো সালমান ভাই এখন কোথায় থাকে? আমি কিছু জানি না এই বিষয়ে। ওসমান সবসময় সালমান ভাই এর সাথে বেশি থাকতো। আমি তো তেমন কিছুই ভালো করে জানি না। আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই। ছেড়ে দেব? সে বলতে আমি আর করছি না। এ রাফি বেশি কথার বেশি প্রশ্ন করা পছন্দ করে না। আমি নিজে নিজে সালমানকে বের করব। তবে এখন তোকে বাঁচিয়ে রাখা আমার ঠিক হবে না। ভালো থাকিস উপরে। আগন্তুক তার পিস্তলটা দিয়ে সোজা একটা গুলি করে। গরম বুলেটটা যেয়ে শরীফের কপালে লাগে। কপাল থেকে তাজা রক্ত বের হতে থাকে। বৃষ্টির আমেজে আজকে শহরটা কেমন যেন নীরব হয়ে আছে। দূর থেকে ভেসে আসছে কিছু পাতি কুকুরের বিটঘুটে ডাক। হয়তো ওরা এতক্ষণে তাজা রক্তের গন্ধ পেয়ে গেছে। বৃষ্টি থাকার জন্য আসতে পারছে না। বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। ঝিরিঝিরি থেকে এখন বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে আবার জোরে জোরে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দে কেঁপে উঠছে শহরটা। জায়গাটা আগের মতোই থাকবে, তবে কাল থেকে এই জায়গার মানুষ ভয়ে ভয়ে চলাফেরা করবে। জীবনটা এক যুদ্ধক্ষেত্র, চড়াই উতরাই থাকবেই। সবকিছু পেরিয়ে গেলে তবে তো জিত আসবেই। আগন্তুক শরীফের মৃতদেহের পাশে ছোট করে লেখে কিং রাফু ভাই। আগন্তুক সেখানে আর এক মুহূর্ত পর্যন্ত দাঁড়ায় না। বাইকটা স্টার্ট দিয়ে অন্ধকার রজনীতে তার গভীরতায় হারিয়ে যায়। ভাই, সালমানের কোনো খবর পেয়েছেন? সকাল প্রায় 8টার কাছাকাছি। রাফি ঘুম থেকে উঠে নিজে এসে সোফায় বসে পড়ে। টনি চায়ের কাপটা হাতে নিয়ে রাফির সামনে থাকা টি টেবিলের ওপর রাখে। গরম চা থেকে বাষ্প হয়ে নিরবিচ্ছিন্ন ধোঁয়াগুলো উঠতে থাকে। দুজনের মধ্যে এক প্রকার নীরবতা বিরাজ করছে। তখনই টনি রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। টনির কথায় রাফি হাত থেকে চায়ের কাপটা টেবিলের ওপর রেখে ছোট ছোট চোখ করে একটা মুচকি হাসি দেয়। সামনের দেয়ালে ফিট করা 32 ইঞ্চি টিভিটা রিমোট দিয়ে অন করে। প্রথমেই খবরের চ্যানেলটা ভেসে ওঠে। একজন মহিলা খবর পড়ছে। ব্রেকিং নিউজ, আজ সকালে বনানীর একটা পরিত্যক্ত গোডাউনের পাশে 3টা লাশ পাওয়া যায়। পুলিশ এখনও তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের একটাই বক্তব্য, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই এই খুনটা করেছে। কিন্তু রাফি ভাই এই শহরে এসে 3 জন লোক খুন করেছে, এটা কি সত্যি নাকি রাফু ভাই সে যে অন্য কেউ এই খুনগুলো করেছে? সবই এখন জনগণের কাছে অস্পষ্ট আর পুলিশের কাছে ধোঁয়াশা। এখন এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টনি অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। টনির কাছেও কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে সবকিছু। রাফি চায়ের কাপে তার গোলাপি রঙের ঠোঁটটা লাগিয়ে আরেকটা চুমুক দেয়। টনির দিকে তাকায়। ছেলেটা রাফির জন্য অনেক চিন্তা করে। এতদিনে টনির প্রতি রাফির পূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে। টনির এরকম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে রাফি মুচকি হেসে বলে,
সালমানের খবর এখনো পাইনি, তবে আমি যখন এই শহরে এসছি তখন তো সালমানকে মারা আমার জন্য কোনো ব্যাপার না। ভাই টিভিতে যে দেখলাম আজ সকালে 3টে লাশ পাওয়া গেছে, খুনগুলো কি রাফু ভাই আপনি করেছেন নাকি অন্য কেউ? কালকে রাতের মিশনটা আমি একাই শেষ করেছি, তবে মিশনে কাকে কাকে মেরেছে সেটা তোর কাছে ধোঁয়াশা হয়ে থাকলো। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। টনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওপরে চলে যায়। টনি বসে বসে ভাবছে, রাফু ভাই কি সত্যি কালকে রাতের মিশনে সেই 3টা ছেলেকে মেরেছে, নাকি তার নামধারী অন্য কেউ? চিন্তা চেতনা করতে করতে হয়তো উত্তরটা টনির কাছে বের হয়ে আসবে। প্রতিটা ছোট ছোট চায়ের স্টলে বসে বসে কিছু লোকজন আজকে সকালে লাশের সম্বন্ধে বিভিন্ন ধরনের আওড়ানো কথা বলছে। সাধারণত এইসব ছোট ছোট দোকানে অনেকে অনেক কথা বলে থাকে। রাফি তাদের কিছু কথা শুনে মুচকি এসে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কালকে রাতে বৃষ্টি হয়, রাস্তায় নিচু জায়গাগুলোতে পানি জমে আছে। আজকে আবারও গতকালের মতো কড়াকড়িভাবে রোদ উঠেছে। হয়তো এটাই হওয়ার আজকে। রাফি হাঁটছে অন্য মনস্ক ভঙ্গিতে, উদ্দেশ্যহীন মানুষের মতো করে হাঁটা। অথচ রাফির একটা গন্তব্য আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। রাফি মাথাটা নিচু করে আগের মতো মাঠ পেরিয়ে ক্লাসের দিকে রওনা হয়। আজকেও সেই সাইফুল স্যারের ক্লাস। রাফি স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। স্যারের বলা গল্পটা রাফি কালকে অনেকক্ষণ ভেবেছে, কিন্তু অনেক রহস্য রয়ে গেছে মনের অচিন গহীরে। কালকের মতো আজ রাফি মধ্যের বেঞ্চে বসার ভুল করতে চায় না। শেষের দিকে ছোট একটা বেঞ্চে যেয়ে বসে সে। বেঞ্চটা জানলার পাশেই, যার কারণে বাইরে কি হচ্ছে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাফি জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। আকাশে আজকে সূর্যের তাপটা অনেকটাই বেশি। কালকে বিকেলে সে অন্ধকার ভাবটা এখন কেটে গিয়ে নীলা সাদা রং ধারণ করেছে। এই শহরে সবাই নিজের কাজে নিজে ব্যস্ত। কেউ নিজের পরিবার চালাতে বেরিয়েছে কাজের উদ্দেশ্যে, আর কিছু ধনী ব্যক্তি অফিসের জন্য বিশাল বিশাল গাড়িতে চড়ে বসে আছে। রাফি এগুলো চিন্তা করছিল, তখনই ক্লাসে সাইফুল স্যার প্রবেশ করে। আজকে স্যারের মুখে তেমন কোনো হাসি উজ্জ্বল নেই, কেমন যেন উস্কো খুস্কো দেখা যাচ্ছে। মনে হয় কালকে রাতে ভালো করে ঘুম হয়নি তার। সবাই লক্ষ্য করছে বিষয়টা। রাফি নিজেও বুঝতে পারছে না কি এমন হলো এক রাতে, যার কারণে স্যারের রাতের ঘুম হারাম হয়েছে। সাইফুল স্যার নিজেকে স্বাভাবিক করে ঠোঁটের কোনো একটা হাসি ঝলক রেখে সবার উদ্দেশ্য করে বলে, আজকে সেই গল্পের বাকি অংশটুকু শুনবো, সবাই নিজেকে স্বাভাবিক করে বসে পড়ো। অন্য দিনের মতো আজকে স্যারের কথায় কোনো অনুভূতি হচ্ছে না। সাইফুল স্যার তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, কিন্তু কি হলো আজ কেউ বুঝতে পারছে না। স্যার ছোট একটা কাশি দিয়ে বাকি গল্পের শেষ অংশটুকু বলতে থাকে। এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সে রাতে আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম আপনার নানি বাড়ি থেকে ঘুরে যাই। তখনই ওই রাস্তা দিয়ে রওনা দিলাম। যদিও ভূতপ্রেতী খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটু ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথে একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটা দেখেই মনে মনে একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়া একটা জীবিত প্রাণী আছে। কুকুরটা কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছুই বুঝে নেয়, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলো লোভে পিছু পিছে আসছে। আর কুকুরটা সাথে আছে বলেই সাহসটা একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেই নাই। কিছু দূর যাওয়ার পর বাসধারটার কাছে আসলাম। তখন হঠাৎ করে যেন হাসির শব্দ কানে বাজলো। এবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয় ভয় লাগতে শুরু করলো। এই রাস্তা দিয়ে তো আমাকে বাড়ি যেতে হবে। লোকটা না থেমে বলে যেতে লাগলো, এই জায়গায় এত রাতে কি হাসাহাসি করতে যাবেন? মাফতে লুকায় কুকে পেরোল। পরক্ষণে দেখি বাসঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছি। সাথে সাথে ভয়ে পুরো জমে গেলাম। কখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই টাইমার অফে পারছিলাম না। মনে হলো কেউ আটকে রেখেছি। কুকুরটা তখন আমার পাশেই দাঁড়িয়েছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ানো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম মৃগের ভেতর, এবং সম্মনিকের মতো তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটাও হাঁটা শুরু করলো। আমিও এইভাবে তার পিছু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত গিয়েছিলাম খেয়াল ছিল না। আসলে কোনো দিকেই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহন করে রাখা হয়েছিল। এক সময় গিয়ে একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামল। এরপর আমাকে বাড়ির ভিতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেঘার উপর ঝাঁপিয়ে পড়ল। সেই কুকুরটা
যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়ে আর কুকুরের মধ্যে লড়াই। কুকুরটা মেয়েটাকে আশ্রয়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইল, মেয়েটাও সমান তালে কুকুরকে আঘাত করছে। এতক্ষণে কিছুটা চেতনায় ফিরে আসতে শুরু করলাম। লড়াই এক সময় খুব ভয়ঙ্কর হয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না, তখন জ্ঞান হারিয়ে সেখানে শুয়ে পড়লাম। একবার ভাবলাম লোকটা হয়তো বানানো গল্প বলছে, কিন্তু লোকটার চেহারা দেখে ভাবনাটা বাতিল করে দিতে হলো। তখনও বলে চলছে। এরপর আর কিছু মনে নেই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম অনেকগুলো মানুষ আমার মুখের দিকে ঝুঁকে রয়েছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বুঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গতকালের কথা মনে পড়ল। তারপরে আস্তে আস্তে সব বুঝতে পারলাম। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লোকটা এক মনে বলে যেতে লাগলো। এরপর একটু সুস্থ হওয়ার পর বাড়ির লোকজনের কাছ থেকে শুনলাম কি মেয়েকে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসি। আমি ভাবলাম মাত্র একবার ভুলিয়েছিলাম। এরপর থেকে আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। কি ধরনের রহস্যময় আচরণ? এবার সুযোগ পেয়ে লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম। লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এই বিষয় নিয়ে আর কিছু বলতে চায় না। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কথা হয়নি। আমি বিষয়টা ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ব্যাপার ঘটে থাকে, সব কিছুর ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। বাসটা যখন পৌঁছালো তখন রাত 10টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় ভয় লাগলো। তখন লোকটাকে বললাম একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। একসময় ওনার গল্পের সেই রাস্তার ধারে চলে আসলাম। পাশে লোকটা থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাসটার কাছে আসলাম, তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একজন মেয়ে একটা কুপি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখাটার কারণে মেয়েটার চেহারাটাও কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাসঝাড়টার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা ভেসে উঠতে লাগলো। পরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম সগীর নামের সেই লোকটি নাকি মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় সে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং সে যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঢোক কিনলাম। সেদিন কি তাহলে একটা ভূতের সাথে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি? ভাবতেই কেমন একটা শিরশিরে অনুভূতি হলো। অনেক চিন্তা করেও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। পৃথিবীতে কতই না রহস্যময় ব্যাপার ঘটে থাকে। কথাগুলো বলে থামে স্যার। আজকে ওনার কথায় তেমন কোনো রহস্যের গন্ধ আসছে না। স্যার চোখের চশমাটা ঠিক করে পেছনের দিকে তাকায়। দেখে একটা ছেলে, নামটা সাইফুল স্যারের অজানা। ছেলেটার পরনে দামি একটা সাদা কালারের শার্ট, বুকের বোতামটা লাগানো, চোখে মোটা ফ্রেমে স্টুডেন্ট চশমা। ছেলেটার মুখমণ্ডলে রয়েছে অজস্র মায়া। ছেলেটার কেউ নাই, সে রাফি। সাইফুল স্যার হাতের ইশারায় রাফিকে দাঁড়াতে বলে। রাফি দাঁত বের করে একটা হাসি দিয়ে স্যারকে বলে, স্যার আমি কিছু বলবেন? কিছু বলার জন্যই তো দাঁড় করিয়েছি। তোমাকে নতুন দেখছি এই ক্লাসে। তার নাম কি তোমার? আমার নাম রাফি হাসান। নামটা বেশ সুন্দর, কিন্তু তুমি শার্টের বুকের বোতাম লাগিয়ে রেখেছো কেন? গরম লাগছে না? গরম লাগবে কেন? আমি তো মোটা মানুষ না, যেমন গরম লাগবে। রাফির এমন বোকা বোকা উত্তর শুনে স্যার চুপ হয়ে যায়। রাফি ছেলেটা ভার্সিটিতে বেশ হাসি খুশি থাকে, কিন্তু বোকা বলে কেউ রাফির সাথে মিশতে চায় না। রাফি ক্লাস থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যায়। কিছু মেয়ে সেখানে বসে বসে আড্ডা দিচ্ছে, হয়তো তাদের গুরুত্বপূর্ণ কথোপকথন। রাফি এগুলো শুনতে চায় না, তাই সে গাছতলায় বসার জন্য পা বাড়ায়। তখনই কেউ পেছন থেকে মেয়ালি কণ্ঠে রাফিকে উদ্দেশ্য করে ডাক দেয়। কণ্ঠটা রাফির কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, যেন আগেও কোথায় শুনেছে সে। রাফি পেছন ফিরে তাকায়। 6 জন মেয়ে শহীদ মিনারে বসে আছে। রাফি পেছনে ফিরলে মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে হাতের ইশারায় ডাকে। রাফি হালকা অবাক হয় মেয়েটাকে দেখে, কারণ কোনো এক রাতে মেয়েটি বিপদে পড়েছিল আর রাফি তাকে বাঁচিয়েছে। অন্ধকার রজনীতে মেয়েটির মুখ রাফির কাছে অস্পষ্ট ছিল, কিন্তু আজকের মেয়েটার কণ্ঠ আর সেই রাতের মেয়েটার কণ্ঠ একই, চেহারায় অনেকটা মিল। রাফি মেয়েগুলোর কাছে এসে দাঁড়ায়।
পরিষ্কার মাঝারি আকারের দাঁতগুলো বের করে বড় করে একটা হাসি দেয়। মেয়েগুলোর মধ্যে থেকে নুসরাত নামের মেয়েটি রাফিকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, তুমি এমন বোকার মতো করে হাসছো কেন? আমাদের সামনে কি লজ্জা করছে? আমি এমনই, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তবে মেয়েদের দেখে আমার লজ্জা করে না। রাফির কণ্ঠটা নুসরাতের কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই সে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার সাথে কি আগে কখনো আমার দেখা হয়েছে? না, আপনাকে আমি আজ জীবনের প্রথম দেখেছি, আগে কখনো দেখিনি, কিন্তু হঠাৎ এটা জিজ্ঞেস করলেন কেন? তোমার কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। তুমি ভার্সিটিতে নতুন নাকি? আমি ভার্সিটিতে নতুন, 2 বর্ষ ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আপনি? আমি তোমার সাথেই পড়ি, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। রাফির কথাটা শুনে মুচকি আসে। রাফির কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হাতছানি দিচ্ছে। মনের ভেতর অগোছানো সুপ্ত অনুভূতিগুলো ব্যস্ত হয়ে পড়েছে। অনুভূতিগুলো সাজানোর জন্য এবার মনে হয় কোনো নারীর প্রয়োজন পড়বে, কিন্তু উদ্দেশ্যহীন এই জীবনের সাথে কে জড়াবে? কথাটা ভাবতেই রাফির মনটা খারাপ হয়ে যায়। নুসরাত খেয়াল করে হাসি খুশি থাকা ছেলেটার মুখটা হঠাৎ করে এমন কালো হয়ে এলো কেন, তাই সে রাফিকে জিজ্ঞাসা করে, এই রাফি, তোমার মুখে হঠাৎ এমন কালো আভা এসেছে কেন? এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিল, এখন মন খারাপ কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে মা বাবার কথাটা অনেক মনে পড়ছে, তাই হয়তো মনটা খারাপ হয়ে গেছে। রাফি, তোমার কি মা বাবা নেই? এই পৃথিবীতে কি তুমি একা? আমি বড় একা। হ্যাঁ, আমি পৃথিবীতে বড় একটা অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে একজন। যখন জীবন তোমাকে কাঁদানোর 100 কারণ দেয়, জীবনকে দেখাও যে তোমার হাসির 1000 কারণ আছে। তুমি কখনো মন খারাপ করেই থাকবে না, কেমন? এটা তোমাকে মানায় না, তোমাকে শুধু হাসি উজ্জ্বল মুখেই মানায়। আমি চাই নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু এই শহরের কিছু চেনা বেমারের জন্য থাকতে পারি না। সে ভয়ঙ্কর অতীত এখন আমাকে কুরে কুরে খায়। বিশ্বাসঘাতকতা করা ঠিক না, তবে কিছু মানুষের সাথে বেইমানি না করে পারা যায় না। রাফি, অতীতকে ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, এটা তোমার জন্য ভালো হবে। নুসরাতের কথাগুলো রাফির মনটাকে আবারও উৎফুল্ল করে দেয়। রাফি আশেপাশে তাকায়, দেখে ভার্সিটির প্রায় অনেক ছেলে রাফির দিকে রাগি মুড নিয়ে তাকিয়ে আছে। ভার্সিটির সকলের ক্রাশ হচ্ছে নুসরাত। অনেক ছেলে নুসরাতকে প্রপোজ করেছে, কিন্তু সে কাউকে পাত্তাই দেয় না। ছেলেদের সাথে সে বেশি কথা বলে না, কিন্তু আজ হঠাৎ নতুন একটা বোকা ছেলের সাথে এমনভাবে হেসে হেসে কথা বলছে, এটা কেউ মানতে পারছে না। রাফি এটা বুঝতে পেরে শহীদ মিনার চত্বর থেকে গেটের দিকে পা বাড়ায়। নুসরাত মেয়েটা সব মেয়েদের থেকে আলাদা, ধনী হওয়া সত্ত্বেও সবার সাথে অল্প সময়ে মিশে যায়। রাফি নুসরাতকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কথাটা কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না রাফি। কিন্তু কে রাফিকে ভালোবাসবে, যেখানে রাফির আসল পরিচয় পেলে সবাই ভয় পেয়ে দূরে চলে যায়? তাহলে এটা জেনে কি নুসরাত রাফিকে ভালোবাসবে? জীবনটা অনেক সুন্দর, যদি কারো ভালোবাসে এই জীবন পূর্ণতা পায়। যদি কেউ কষ্টটা ভাগ করে নিতে চায়, নিজের সকল আনন্দ সে প্রেয়সীর মাঝে বিলিয়ে দিতে চাই। ভাই, শহরে নতুন কমিশনার এসেছে। কালকে রাতের খুনটা নিয়ে শহরে অনেক ঝামেলা হচ্ছে। সালমান তার লোকজন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে শহরে। জনগণ আতঙ্কিত হয়ে গেছে। উপর থেকে খবর এসছে রাফু ভাইকে মৃত অথবা জীবিত দেখতে চায় জনগণ। রাত প্রায় 9:15। রাফি বেলকনিতে বসে একা একা চন্দ্রবিলাস করছে আর মনের সুখে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জেনেও মানুষ এটা খায়। এটা তার বদ্ধ অভ্যাস না, এটা তার নেশা। চন্দ্রবিলাসের সিগারেট টানতে রাফি এমন ব্যস্ত যে টনি কখন এসে তার পাশে বসেছে সেটাও খেয়াল নেই তার। টনি হালকা করে একটা শুকনো কাশি দেয়। রাফি আকাশের দিকে থেকে দৃষ্টি সরিয়ে টনির দিকে তাকায়। জ্বলন্ত সিগারেটে আরেকটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, রাফু ভাইকে কখনো দেখেছে কেউ? কি তার চেহারা? শুধু তার অস্তিত্বই বোঝা যায়, আর কিছু না। তাহলে কিভাবে পুলিশ রাফু ভাইকে ধরবে? ভাই, আমার মনে হয় কি আপনার কিছুদিন মিশনে যাওয়া বন্ধ করে দিন। শহরের অবস্থা বেশি একটা ভালো না। প্রতিটা রাস্তায় রাস্তায় পুলিশের কড়া নজরদারি চলছে। প্রত্যেকে দেখার জন্য কাজ করছে, আমি অদৃশ্য সহায়তা করে বেড়াচ্ছি। রাফু ভাই না চাইলে তাকে দেখার ক্ষমতা কারও নেই। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তবে মনের ভেতরটা সংকোচ থেকে যায়। আমার কাছে লোকগুলো যেন আমার সাথে বেমানি না করে। ভাই, অনেকদিন ধরে একটা জিনিস জানার খুব আগ্রহ, মনের ভেতর উথাল পাথাল করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বল, কি জিজ্ঞেস করবি আমাকে? তবে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবি না যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না হয়ে যায়। ভাই, আপনার আপনজনেরা কোথায়? কি আপনার অতীত?
কি আপনার সালমানকে মারার জন্য আপনি এত মাস্টার গেম খেলছেন, সেখানে আপনি একটা ফোন করলে সব ঝামেলা শেষ হয়ে যায়, সেখানে আপনি নিজে সালমানকে খুঁজে বেড়াচ্ছেন। সব কিছু আজকে আমায় খুলে বলবেন? টনির এমন প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় রাফি। টনির মুখে আজ পর্যন্ত এমন কথা শোনেনি রাফি, কিন্তু আজ হঠাৎ নতুন করে এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতেই পারছে না রাফি। যেই কালো অতীতের কথা মনে হলে রাফি নিজেকে এই পৃথিবীতে অনেক একা মনে হয়, আজকে সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে প্রথমবারের মতো করে বলতে যাচ্ছে রাফি। কি হলো ভাই, বলবেন না আমাকে সেই অতীতের কথা? আমি জানতে চাই ভাই, বলেন আমাকে। টনির কথায় রাফির ধ্যান ভাঙে। রাফি আজকে নিজের ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে বলে কিছুটা কষ্ট দূর করতে চায়। রাফি আরেকটা সিগারেট জ্বালায়। নিস্তব্ধ এই পরিবেশে শোনা যাচ্ছে দুইজন মানুষের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ আর জোনাকি পোকাগুলোর মন কাড়ানো সেই পরিচিত ডাক। রাফি নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, ভাই আপনি শুরু করেন প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারছি না। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, বলবো। আজ আমি প্রথম কাউকে বলবো আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। তবে আমার অতীতের কথা শুনে কিন্তু তুই কোনো কথা বলতে পারবি না। সময়টা আরও 10 বছর আগের, যখন আমার বয়স 15 বছর। বাবা মা, আমি, চাচা চাচি আর একটা ছোট চাচাতো ভাই নিয়ে আমাদের পরিবারের ছিল। সেই পরিবারের সবচেয়ে আদরের সন্তান ছিলাম আমি। আমার বাবা আর চাচার অনেক করে বিজনেস ছিল, শহরে অনেক নাম ডাক ছিল, শত্রুর কোনো অভাব ছিল না। হেসে খেলে জীবন পার হচ্ছিল আমার। কিন্তু হঠাৎ আমার সে হাসি খুশি জীবনে নেমে আসে অন্ধকারের প্রতিচ্ছবি। রাতে বাবা মাকে জীবিত দেখেই ঘুমোতে গেছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে মা বাবার রক্ত রঞ্জিত গলাকাটা দেহ দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। বাকরুদ্ধ হয়েছে আমি, বলার মতো কিছুই ছিল না আমার। আঁচড়ে কান্না করেছে আমি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। দিন পার হয়ে মাস আসে, আমার প্রতি সবার অবহেলা বাড়তে থাকে। চাচা চাচির মাথার বোঝা হয়ে গেলাম আমি। আগের মতো আদর করে না আমায়। খেয়েছি নাকি খালি পেটে আছি জানার চেষ্টাও করে না কেউ। জীবনটা মরুভূমির মরুচিকার মতো হয়ে গেছে। কিছুদিন এইভাবে চলতে থাকার পর আমি চাচিকে বলি, ছোট মা তোমরা সবে আগের মতো আর আদর করো না কেন? আমার সাথে তেমন ভালো করে কথা বলো না কেন? কি বলবো তোর সাথে? এমনিতেই আমাদের মাথার উপর বসে বসে ঘরের অন্ন নষ্ট করছিস। কোনো কিছু করিস না, সারাদিন ঘরে বসে থাকিস, মা বাবার ছবি নে। এখন থেকে যদি প্রতিদিন খেতে হয় তাহলে ঘরের কাজের লোকের সাথে কাজ করে খাবি, নয়তো কাল থেকে তোর খাওয়া বন্ধ। ছোট মা ঘরের কাজ করার জন্য তো অনেক কাজের লোক আছে, তাহলে আমাকে আবার কাজ করে খেতে হবে কেন? ঘরের কাজের লোকের বেতন কি তুই দিবি? কালকে থেকে বাড়িতে কাজের লোক কমানো হবে, 2 জনের কাজ তুই একা করবি, এটাই আমার শেষ কথা। ছোট মার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। বেশ অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি। এই কি সেই ছোট মা যে আমাকে প্রতিবেলা নিজ হাতে খাইয়ে দিত? আমার যেন এগুলো কিছু বিশ্বাস হচ্ছে না। মনের ভিতর একটা রাগ সৃষ্টি হয়। তাদের প্রতি বেঁচে থাকার জন্য আমি কষ্ট করতে হবে, তাই প্রতিদিন ঘরের কাজ করতাম। কাজের লোকের থেকেও বেশি কাজ করাতো আমাকে দিয়ে। ছোট মার চাচাতো ভাই রফিক পায়ের উপর পা তুলে আমাকে অর্ডার দিত, আমি সে অনুযায়ী কাজ করতাম। জীবনটা কেমন যেন বিষাক্ত মনে হচ্ছে। নিঝুম রাতে একা একা আকাশপানে তাকিয়ে মা বাবার সাথে কথা বলতাম, কেন তারা আমি ওসব দুনিয়া একা রেখে চলে গেছে, আমাকে কেন নিয়ে গেল না। 4 দেয়ালে বদ্ধ রুমটায় নিজের কান্নাগুলো শোনার মতো কেউ ছিল না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছাও নিজেকে ছেড়ে চলে যায়। আমার কান্নার শব্দ কাউকে ব্যথিত করেনি। আমার মৃত্যুর সঙ্গত ওরা কখনোই ব্যথিত হবে না। অনেকবার ভেবেছিলাম চলে যাব এই অবহেলিত পৃথিবীতে থেকে, কিন্তু নিজেকে শক্ত করেছে। মা বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার জীবনের সবচেয়ে বড় একটা কালো অধ্যায়ের সূচনা ঘটে। সেদিন আমার খুব জ্বর ছিল। বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার ছিল না। আমাকে সেবা যত্ন করার কেউ নেই। এই পৃথিবীতে আমি ছিলাম অনেক একা। ছোট মা চিৎকার করে করে আমাকে ডাকছে। আমি এই জ্বর নিয়ে কীভাবে নিচে যাব বুঝতে পারছি না। অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যাই। আমার অবস্থা তেমন ভালো না। ছোট মায়ের সামনে যেয়ে বলি, ছোট মা আমাকে এইভাবে ডাকছিলে কেন? কোনো কিছু প্রয়োজন ছিল? ছোট আব্বু সোফার উপরে আরাম করে গম্ভীর মুখ হয়ে বসে আছে আর আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট মা আমার কাছে এসে আমার চুলগুলো ধরে জোরে টান দিয়ে বলতে থাকে, রাফি,
টাকাগুলো কোথায় লুকিয়েছিস সেটা বল। তুই আমাকে কখনো ভালো করে চিনতে পারিসনি। আমি টাকার জন্য তোকে মেরে ফেলতে 1 মিনিটও দেরি করব না। বল টাকাগুলো কোথায় রেখেছিস? আমি বুঝতে পারছি না ছোট মা, কোন টাকার কথা বলছে। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ছোট মা কোন টাকার কথা বলছো তুমি? আমি কোনো টাকা লুকিয়ে রাখিনি। মিথ্যে বলছিস কেন তুই? আমার আলমারি থেকে 10 লক্ষ টাকা তাহলে কে নিয়েছে? তুই ছাড়া আর কেউ তো আমার রুম পরিষ্কার করতে যায় না। এটাই শেষ সুযোগ, বলে দে টাকাগুলো কোথায়। এরপর আমি যা করব তুই তা কল্পনাও করতে পারবি না। ছোট মা, আমি তোমার আলমারি থেকে কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করো। সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। শরীরে আমার ব্যথায় কোকড়ে ওঠা সে মায়াবী কান্না। চাচা আর চাচি মিলে অনেক মেরেছে আমায়, মুখ দিয়ে রক্ত বের হয়েছিল আমার। চাচা ফোন দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেয় আমাকে, মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয় আমাকে আমার নিজের বাসা থেকে। শেষবারের মতো পেছনে ফিরে দেখে নেই আমার সেই স্বপ্নের হাসি খেলা বাড়িটা, যেখানে ছোট থেকে বড় হয়েছে। আজ সেখান থেকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি। পুলিশ অফিসাররা যখন বাসায় গেট পেরিয়ে যাবে তখনই আমাদের বাসার পুরনো কর্মচারী করিম চাচা দৌড়ে আসে আমার কাছে। চাচাকে দেখে কান্না করে দিই আমি। আমাকে অনেক আদর করতো উনি। আমার কাছে এসে করিম চাচা কানে কানে বলতে থাকে, তোমার বাবা মাকে কে মেরেছে? তোমার ছোট মায়ের আপন ভাই সালমান, আর টাকাটাও চুরি করছে সেই। জীবনে অনেক বড় হতে হবে তোমাকে, বাবা মার খুনের বদলা নিতে হবে। এখানেই শেষ নয়, এখান থেকে তোমার জীবনের পথ চলা শুরু। ভালো থেকো। করিম চাচার কথা শুনে সেদিন আমি খুব হেসেছি। পাগল হইনি, তবে সাইক হয়ে গেছিলাম আমি। মনের ভিতর অনেক কষ্ট চাপা পড়ে গিয়েছে আমার। মনে মনে একটাই নাম জোগেছে আমি, সালমান। দুনিয়ার যেখানে সে থাকুক তাকে খুঁজে বের করে নিয়েছে হাতে আমার টার্গেট। একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, সালমান ভাই। জেলে অনেক মানুষের সাথে পরিচয় হয় আমার। কেউ ছোট ছোট গ্যাংয়ের লিডার, আবার কেউ ছিল লিডারের কাছের লোক। 4 বছর পর জেল থেকে বের হয়ে মুখে দাড়ি দিয়ে আবৃত হয়ে যায়। 4 বছর পর নিজেকে নিজে দেখে চিনতে পারছিলাম না কোথায় ছিল সুন্দর সেই শৈশব। আর আজ জেল থেকে বের হওয়া একটা আসামি আমি। লাল রক্তযোগে জীবনের প্রথম হাতে পিস্তল নেই। প্রথম দিকে অনেক ভয় পেতাম, কিন্তু লাইফে ভয় পেলে শুধু সময় নষ্ট। জানি আমাকে মরতে হবে, তাহলে কেন ভয় পেয়ে পিছিয়ে যাব? হয়ে যায় অদৃশ্য মাস্তান। সালমানের খোঁজ করে জানতে পারি ঢাকার ডন হয়ে যাচ্ছে। সালমানকে ধরতে হলে তার চেয়ে বড় কিছু হতে হবে আমায়। শুরু করে মাস্তানি। সারা দেশ ছেড়ে যায় রাফু ভাই রাফু ভাই, কিন্তু এখনো সেই রাফু ভাইয়ের চেহারা সবার কাছে রহস্যময়। অনেক আবেগ নিয়ে কথাগুলো বলে থামে রাফি। রাত প্রায় শেষের দিকে। দূর থেকে শোনা যাচ্ছে মসজিদে দেয়া মুয়াজ্জিনের ফজরের আজান। আজকে রাফি মসজিদে যাবে। অনেকদিন যাবৎ নামাজ পড়া হয় না। তার শরীর থেকে শার্টটা খুলে কালো একটা পাঞ্জাবি পরে নেয় সে। মাথায় টুপিটা লাগিয়ে রওনা দেয় মসজিদের উদ্দেশ্যে। নুসরাত দেখ, কালকের বোকা ছেলেটা কি যেন নাম। ও রাফি, আজকে নতুন গেট আপ নিয়ে আসছে। মিমের কথা শুনে সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। একটা সুদর্শন যুবক ক্যাম্পাসে প্রবেশ করছে। পরনে তার কালো কালারের শার্ট, আগের মতো করে বুকের বোতামটা লাগানো না, স্টাইলিস্ট জিন্স। চোখে চশমাটা বদলে গেছে, আগেরবারের মতো মোটা ফ্রেমের না। কম বেশি অনেকে রাফির দিকে তাকিয়ে আছে। আজ হঠাৎ করে এমন করে বোকা ছেলেটা সবাইকে অবাক করে দেবে ভাবতেও পারছে না কেউ। রাফি নুসরাতদের দেখেও না দেখার ভান করে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে। তখনই নুসরাত রাফিকে ডাক দেয়। রাফি যেন এই ডাকেরই অপেক্ষা করছিল। আজ মূলত সে হালকা গেট আপ চেঞ্জ করেছে নুসরাতের জন্যই। রাফি নুসরাতদের সামনে যেয়ে দাঁড়ায়, কোনো কথা বলে না। আকবরিয়া নুসরাতই রাফিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রাফি, আজ হঠাৎ এমন গেট আপ? নতুন গার্লফ্রেন্ড পেয়েছো নাকি? গার্লফ্রেন্ড না, তবে কোনো এক প্রেয়সীকে দেখার পর থেকে মনটা কেমন যেন করছে, তাই আর কি নিজেকে হালকা চেঞ্জ করার চেষ্টা করছে। আমরা তো দেখতেই পাচ্ছি কেমন চেঞ্জ। দামি শার্ট প্যান্ট, চোখে চশমাটাও পরিবর্তন, হাতে লেটেস্ট মডেলের নতুন ঘড়ি, শরীরে পারফিউমের তাজা গন্ধ আসছে। বাহ, বেশ ভালোই তো নিজেকে চেঞ্জ করেছো একদিনে। চেষ্টা করছি নিজেকে বদলাতে। আজ মনে হয় কিছুটা সফল হয়েছে। এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে আরো উন্নত করতে হবে। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। এখন এটা বলো যে তোমার গার্লফ্রেন্ড কে, আর সে কি এই ভার্সিটিতে পড়ে নাকি অন্য কোথাও? আমাদের সাথে পরিচয় করেই দিবে কখন? কথাটা শুনে রাফি নুসরাতের কাছে যায়। রাফির শরীরের দেয়া মারাত্মক পারফিউমের ঘ্রাণ নুসরাতকে কেমন যেন আকর্ষণ করছে।
রাফি আরেকটু কাছে যেয়ে নুসরাতের কানে কানে বলে, অনুরোধ নয়, তবে অনুরাগে বলছে, আজ বিকেল 4টায় তোমার জন্য অপেক্ষা করব ধানমন্ডল লেকের পাড়ে। আমি জানি তুমি আসবে, তোমার সাথে নতুন কাউকে পরিচয় করিয়ে দেব, তবে শুধু তোমার একারে দাওয়াত রইল, অন্য কারো নয়। কথাটা বলে সেখানে আর না, কারণ সে জানে এখন দাঁড়ালেই নুসরাতের সামনে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অপেক্ষা সেই বিকেল 4টার। কখন সেই সময়টা আসবে? সময়টা বিকেল 3:40। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছানোর চেষ্টা করছে। রাফি আজ একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, তার সাথে কালো জিন্স, চোখে স্টাইলিস্ট চশমা, হাতে লেটেস্ট মডেলের রোলেক্স ঘড়ি, মাতাল করা পারফিউম, চুলগুলো আজকেই কেটে এসেছে, মুখে তেমন দাড়ি বোঝা যাচ্ছে না, নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছে না। টেবিলের ওপরে থাকা বাইকের চাবিটা ডান হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রথমেই টনির সাথে দেখা হয় রাফির। টনি কেমন অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। টনির চাহনিতে বোঝা যাচ্ছে সে মনে হচ্ছে কোনো ফিল্মের স্টারকে দেখছে। রাফি টনির দিকে তাকায় আর গোলাপি রঙের ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। টনি এসে রাফির সামনে দাঁড়ায়, নিঃশব্দে পা থেকে মাথা অবধি স্ক্যান করে সে। টনি বুঝতে পারছে না যে হঠাৎ একটা ছেলে এমন করে সাজার কী কারণ থাকতে পারে, তাই সে রাফিকে জিজ্ঞেস করে, ভাই দেখে মনে হচ্ছে কোথাও যাবেন, কিন্তু এমনভাবে সেজে গুছিয়ে কোথায় যাচ্ছেন? যাচ্ছে কোন এক প্রেয়সীকে নিজের আবেগময় শহরে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভাইকে সেই অচেনা প্রেয়সী যার জন্য আজ এত বছর পর নিজের সুপ্ত অনুভূতির শহরে তাকে জানান দিচ্ছেন। সময় হলে সব কিছু জানতে পারবে, তবে আমি না বলে পর্যন্ত কোনো বেশি কথা আমি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। ভাই রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সাথে আমাকে ডাকবেন, আমি চলে আসবো, কিন্তু আপনি কোনো ঝামেলা করলেই ফেঁসে যাওয়ার ভয় বেশি। এই রাফি যদি নিজের ইচ্ছে ধরা না দেয় তাহলে পৃথিবীতে এমন কোনো পুলিশ এখনো জন্ম নেয়নি যে কিনা আমাকে ধরে থানায় নিয়ে যাবে। টনি কিছু বলতে যাবে কিন্তু তার বলতে পারে না। এর আগেই রাফি সেই জায়গা ত্যাগ করে। ধানমন্ডির এই রাস্তাটা আজ বেশ ফাঁকা। কিছুক্ষণ পরপর 2-3টা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। রাফি ফাঁকা রাস্তা পেয়ে একটু জোরেই বাইকটা চালাচ্ছে। বিকেলে ধানমন্ডির এই লেকের পাড়ে অনেক কাপলরা ঘুরতে আসে। রাফির আজ এটা প্রথম অভিযান, বলতে গেলে নতুন কোনো অনুভূতি প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু নুসরাত কি মেনে নেবে রাফিকে? নুসরাত একটা বেঞ্চের ওপর বসে আছে, পরনে তার কালো কালারের একটা শাড়ি, হাতে কিছু রঙিন চুড়ির সমাহার, মুখে কোনো কৃত্রিম মেকআপ করা নেই। এমনিতেই নুসরাতকে বেশ সুন্দর লাগে। মাথার চুলগুলো বাঁধা অবস্থায় না থাকলে তাকে যেন আরো মোহনীয় লাগতো। রাফি নুসরাতের সামনে এসে বাইক কষে ব্রেক করে। নুসরাত অন্যমনস্ক থাকায় হঠাৎ বাইক থামায় হালকা ভয় পেয়ে যায়। নুসরাত ছোট ছোট চোখ করে সামনের দিকে তাকায়। হাস্য উজ্জ্বল সুদর্শন একটা ছেলে বাইক থেকে নামে। ছেলেটার শরীরের গঠন বেশ ভালো, তবে ছেলেটা যেন রাফি এটা চিনতে নুসরাতের বেশি সময় লাগেনি। দুইজনই দুইজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় 1000 বছরের পরিচয় যেন তাদের। নুসরাত হালকা করে কাশি দেয়। রাফির ধ্যান গভীরতা সব ভেঙে যায়। রাফি পেছন থেকে একটা তাজা গোলাপ বের করে হাঁটু গেড়ে প্রপোজ করার স্টাইলে নুসরাতের সামনে বসে বলতে থাকে, ভালোবাসা কি তা আমি জানি না, তবে কোন এক অন্ধকার রচনাতে তোমাকে দেখে আমার মনের ভিতর লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো কেমন যেন ব্যস্ত হয়ে পড়েছে। তোমাকে ভালোবাসে কথাটা বলার জন্য মনটা অনেকভাবে প্যারা দিচ্ছিল আমাকে। আজ আমি সার্থক, তোমার সামনে বসে তোমাকে ভালোবেসে কথাটা বলতে পেরে। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি, লিখতে পারি না। তুমি সেই ছবি যা কল্পনা করি, আঁকতে পারি না। তুমি সেই ভালোবাসা যা প্রতিদিনই চাই, কিন্তু তা কখনোই পাই না। আজ আমি অনেক করে পেতে চাই তোমার সেই মোহনীয় ভালোবাসার পরশ, যার জন্য অপেক্ষা আছে আমি প্রতিটা ক্ষণ। ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? আজ আমি খুব করে বলবো, ভালোবাসি তোমার প্রেয়সী, ভালোবাসি। নুসরাত হাত দিয়ে রাফিকে ইশারা করে বসা থেকে ওঠার জন্য। রাফি ভাবছিল নুসরাত তাকে চড় মারবে, কিন্তু সে তা করেনি। কিছুক্ষণ সময় নিয়েছে। এবার নুসরাত বলতে থাকে, রাফি একটা মানুষের পছন্দ থাকতেই পারে, এটার জন্য তাকে বেশি চাপ দেওয়া যাবে না। তোমার প্রপোজটা আমি মনে হয় গ্রহণ করতে পারবো না। রাফি মুচকি হাসে। রাফি দেখতে পাচ্ছে নুসরাতের দৃষ্টিটা তার বাইকের ওপর। নুসরাতের চোখে কোনো কিছু জানার অনেক আগ্রহ দেখতে পাচ্ছে রাফি। কি কারণে আমার প্রেম নিবেদনটা তুমি গ্রহণ করবে না সেটা আমি কি জানতে পারি?
অবশ্যই ছেলেদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই, তবে একটা ছেলেকে দেখে আমার সেই ধারণাটা পাল্টে যায়, কারণ আমার জীবনে কোনো এক করুণ মুহূর্তে সেই ছেলেটা এসে আমাকে বাঁচায়। সেই দিন থেকে আমার মনের একটা জায়গা তার জন্য বরাদ্দ হয়ে গেছে। আচ্ছা নুসরাত, সে ছেলেটা কি তোমাকে কোনো এক অন্ধকার জঙ্গল থেকে মানুষ নামে পশুর হাত থেকে রক্ষা করেছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? এই ঘটনাটা তো আমি ছাড়া আর তেমন কেউ কাউকে বলিনি। তুমি এটা কিভাবে জানলে সেটা আমাকে বলো। রাফি কিছু বলে না, ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে লেকের পাড়ে নিঃশব্দে হাঁটতে থাকে। পিছনে পিছনে যে নুসরাত আসছে সেটা রাফি বেশ ভালোই বুঝতে পারছে। কি হলো রাফি, তুমি কিছু বলছো না কেন? এমন করে হঠাৎ চুপ হয়ে গেলে কেন? নুসরাত, আমার বাইকটা দেখে কি তোমার চেনা চেনা লাগছে? দেখো তো ভালো করে, কোথায় এমন বাইক দেখেছো কেন? আমি বেশ কিছুক্ষণ ধরেই তোমার বাইকের উপরেই লক্ষ্য করছি। আমাকে সেই রাতে যে আগুন নূরটা বাঁচিয়েছে তার বাইকটাও দেখতে তোমার বাইকের মতো। সে অচেনা অচেনা আগন্তুকটা যদি আমি হই তাহলে কি মন্দ হবে? মানে কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বুঝিয়ে বলো আমাকে। সেদিন রাতে আমি চন্দ্রবিলাস করতে জঙ্গলের পাশে একটা বড় পুকুর পাড়ে বসেছিলাম। বাইক দিয়ে যখন আমি জঙ্গলে মাঝ পথে দিয়ে চলে আসবো, তখন একটা মেয়ের আতঙ্কের চিৎকার শোনা সেদিকে এগিয়ে যায়। বাকিটা মনে হয় আমার আর কিছু বলার নেই। রাফি কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নুসরাতের কাছে যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। অনেকদিন ধরে খোঁজ করা সেই রাজকুমারকে পেয়ে গেছে। নুসরাত যে রাফিকে পেছন দিয়ে আঁকড়ে ধরে। রাফি পেছন ফিরে তাকায়। নিজের কাছেও বিশ্বাস হচ্ছে না নুসরাত তাকে জড়িয়ে ধরে আছে। এই শহর রাফিকে আজ অনেক বড় একটা উপহার দিয়েছে। অবহেলিত শহর থেকে পৃথিবীতে বাঁচার জন্য একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। আজ রাফি অনেক খুশি। এলোমেলো জীবনটাকে গোছানোর সময় চলে এসেছে। নুসরাতকে বাইকের পেছনে বসিয়ে বাইকটা স্টার্ট দেয়। আজ ওরা দুজনেই ব্যস্ত শহরটাকে মাখিয়ে দেবে তাদের ভালোবাসার রং দিয়ে। সময়টা রাত 10টার কাছাকাছি। সালমান নিজের আস্তানায় অবস্থান করছে। পায়ের ওপর পা তুলে সোফায় বসে সিগারেট টানছে সে। অনেক চিন্তা গ্রাস করছে তাকে। রাফু ভাই শহরে আগমন করেছে, এটাই তার বড় চিন্তা। রাফু ভাই যে কতটা ভয়ঙ্কর সেটা সম্পর্কে সালমানের ভালোই ধারণা আছে। সালমান বসে বসে যখনই এগুলো চিন্তা করছিল তখন রাহাত সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, ভাই, সেদিন উসমান, শরীফ আর রাব্বিকে রাফু ভাই নিজের হাতে খুন করেছে। এখন তার সবচেয়ে বড় টার্গেট হলেন আপনি। কিছুদিন আপনাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবে আপনাকে সে খুঁজে পেয়ে গেলে সব শেষ করে দিবে। কথাটা শুনে সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। হাত থেকে সিগারেটটা ফেলে মদের গ্লাসটা হাতে নিয়ে তা খেতে থাকে। এখন মনে হয় সালমানকে মদের নেশা ধরেছে। টেবিলের ওপর থেকে পিস্তলটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামনের কাছে পরপর 2টা গুলি করে। নাক দিয়ে পিস্তলের গন্ধটা শুকতে থাকে। রাহাত জানে সালমান বেশি টেনশনে থাকলে এমনই কিছু করে। নেশাগ্রস্ত গলায় রাহাতকে উদ্দেশ্য করে বলে, রাফু আমার কিছু করতে পারবে না। আমি নিজ হাতে ওই রাফুকে মারবো, নয়তো আমার শান্তি হবে না। নিজের হাতে কিভাবে রাফু ভাইকে মারবেন? আমরা তো এখন পর্যন্ত তার চেহারাও দেখতে পাইনি। তাহলে কিভাবে রাফু ভাইয়ের কাছে যাব? সে তো অদৃশ্য মাস্তান হয়ে মিশনে বের হয়। আছে আছে, এমনই একজন আছে যে রাফুকে অনেক কাছ থেকে দেখেছে। কে সেই ব্যক্তি যে রাফু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সম্মুখীন হয়েছে? রাফুর অনেক কাছের লোক, তার অতি বিশ্বাসের একটা ছেলে আমাকে রাফুর সামনে নিয়ে যাবে। রাফু ভাইকে সামনে থেকে মারা যাবে না, পেছন থেকে মারতে হবে। কিন্তু ভাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে রাফুর সাথে সে কেন বেইমানি করবে। টাকা টাকা, পৃথিবীর সব বিশ্বাস, বন্ধুত্ব আরো যা আছে সবকিছু এই জিনিসটা দিয়ে কিনে নেওয়া যায়। আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তাকে। রাফুর সব খবর সে আমাকে দিবে। রাহাত ভেবে পায় না কে সেই ব্যক্তি রাফু ভাইয়ের মতো ভয়ঙ্কর মাস্তানের সাথে বেইমানি করবে। আজকে রাতে চন্দ্রটা কেমন যেন করে আলো দিচ্ছে, অন্যদিনের চেয়ে অনেকটা আলাদা। এমন চাঁদের আলো অনেক বছর পরপর দেখা যায়। বিজ্ঞানীদের মতে এই সময় চাঁদ পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। আগে কখনো এমন চাঁদের আলো দেখেনি রাফি। রাস্তার পাশে থাকা ছোট ছোট চা পান সিগারেট বিক্রি করা দোকানগুলো এখনো বন্ধ করেনি। হয়তো আজ বিক্রিটা অন্য দিনের চেয়ে বেশি হচ্ছে। আর হবে নাই বা কেন? আজকে আকাশে এমন একটা চাঁদ উঠেছে, শহরের অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর মনোমুগ্ধকর সেই চন্দ্রবিলাস করবে। রাফি রাস্তার পাশে ছোট দোকানে যায়। 3টা ছেলে বসে বসে চা খাচ্ছে। বয়স তেমন হবে না, 24 থেকে 25। রাফি ভালো করে লক্ষ্য করে দেখে ছেলে 2টা বাম হাতে জ্বলন্ত সিগারেট। রাফি 2 পকেটে ব্যানসন সিগারেট নেয়। 3টা ছেলে অবাক হয়ে যায় রাফির কাণ্ড দেখে।
যেখানে মানুষ টাকার জন্য 5 টাকার পাইলট সিগারেট খায়, সেখানে তো রাফি 600 টাকা দিয়ে 2 প্যাকেট ব্যানসন সিগারেট নিচ্ছে। রাফি নতুন প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দোকানের লাইটারটা দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। 2টা টান দিয়ে পেছনে ফিরে তাকায় রাফি। 3টা ছেলে লোভনীয় দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। মুচকি এসে রাফি পকেট থেকে আরও 3টা সিগারেট বের করে ছেলে 3টার হাতে দেয়। মোটামুটি ছেলেগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা মিলল। ওরা যেন এই সিগারেটের আশায় রাফির দিকে চেয়েছিল। রাফি দোকান ত্যাগ করে। মানুষের সাথে বেশি মিশে গেলে সম্মান কমে যায়, নিজের কোনো মূল্য থাকে না অন্যের কাছে, যার কারণে সেই মানুষগুলো যখন তখন যে কোনো কথা লিমিট ক্রস করে বলে ফেলতে পারে। রাফি যা ভেবেছিল তাই হলো। আজকে রাস্তায় অনেক লোক হাঁটতে বের হয়েছে। কারো হাতে আছে জ্বলন্ত সিগারেট, আবার কারো হাতে দামি মোবাইল। রাফি চিন্তা করছে, এই অপরূপ সৌন্দর্যের রাতে যদি নুসরাত পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আজ মনে হয় না সেই আশাটা পূরণ হবে। আরাপ, দেখ তোর পাখিকে নিয়ে কেউ উড়াল দিয়েছে মনে হয়। পাখি এবার বন্ধ খাঁচা থেকে মুক্ত আকাশে উড়াল দিয়েছে, তুই চাইলেও আর ধরে রাখতে পারবি না। আরাফ বাইকের ওপর আরাম করে বসে বসে সিগারেট ফুঁকছিল। তখনই রিফাত হাসির ছলে জোরে কথাটা বলে। আরাফ রিফাতের দিকে তাকায়, দেখে রিফাত ভার্সিটির গেটের দিকে তাকিয়ে কথাটা বলছে। হাত দিয়ে রিফাতকে সরিয়ে গেটের দিকে তাকায় সে। কালো কালারের নিউ মডেলের নতুন বাইক R15 V3 নিয়ে রাফি প্রবেশ করছে। পিছন থেকে রাফিকে জড়িয়ে ধরে আছে নুসরাত। এটা দেখে অনেক রেগে যায় আরাফ, যার বহিঃপ্রকাশ করছে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা জোরে চেপে ধরে। রিফাত, শাওন, মাসুদ, তোরা সবাই গিয়ে হকি স্টিক, স্ট্যাম্প যা আছে সব নিয়ে আয়। আজকেই রাফির বাচ্চাকে আমি শেষ করে দেব। ওর সাহস হয় কি করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাইক করে ভার্সিটিতে আসা। আরাফের কথা শুনে সবাই চলে যায় জিনিসগুলো আনার জন্য। রাফি আজকে অনেক চেঞ্জ হয়ে ভার্সিটিতে এসেছে। সাদা কালারের চেক শার্ট, কালো জিন্স, হাতে লেটেস্ট মডেলের ঘড়ি, পায়ে সাদা কনভার্স, চোখে স্টাইলিস্ট চশমা। বাইকের পেছনে তার ভালোবাসার মানুষটা বসা। মনের মধ্যে কেমন যেন আলাদা একটা ফিলিংস আসছে। রাফি বাইকটা থামায়। সামনে আরাফ আর তার বন্ধুরা হাতে স্ট্যাম্প আর স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আর নুসরাত বাইক থেকে নেমে দাঁড়ায়। রাফিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আরাফ তার হাতে থাকা শক্ত স্টিকটা দিয়ে জোরে একটা বাড়ি মারে আরাফের পায়ে। রাফি ব্যথায় কুঁকড়ে ওঠে, তবে সে প্রকাশ করে না এটা। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁটের কোণে ঝুলে আছে হতাশা ভরা সেই হাসি। নুসরাত সামনে এগিয়ে আসবে, তার সে পারে না। রাফি হাতের ইশারায় নুসরাতকে থামিয়ে দেয়। আরাফ একটু এগিয়ে যায় রাফির দিকে। রাফির কলারটা ধরে ভার্সিটির সবার সামনে নিয়ে আসে। রাফি কিছু বলে না। আরাফ জোরে চিৎকার করে বলে, আমি নুসরাতকে পছন্দ করি, এটা এই ক্যাম্পাসের সবাই ভালো করেই জানে। তাই কোনো ছেলে নুসরাতের আশেপাশেও ঘেঁষবে না, কিন্তু তুই সেই দুঃসাহস করেছিস। আজ আমি তোর এমন অবস্থা করব যা দেখে ভার্সিটির সবাই ভয় পেয়ে যাবে। আমি কি আমার ছোট ভাইকে এখানে ডাকতে পারি? বেশি সময় নেব না, জাস্ট 10 মিনিটস। রাফি কথাটা বলে আরাফের উত্তরে অপেক্ষায় তাকিয়ে থাকে। কম বেশি সবাই রাফির দিকে চেয়ে আছে। রাফি যে আজকে অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু সাহায্য করার মতো এই ভার্সিটিতে কেউ নেই। রাফি কথাটা শুনে আরাফ হাসতে হাসতে বলে, ডাক, তুই তোর কোন বাপকে এখানে ডাকবি? আজ আমার দেওয়া শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাফির প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। মুচকি এসে সবার থেকে একটু দূরে যেয়ে পকেট থেকে দামি মোবাইলটা বের করে কাকে যেন ফোন দেয়। 2 মিনিট কথা বলে রাফি আগের জায়গায় এসে দাঁড়ায়। আরাফ এখন 10 মিনিট সময় অপেক্ষা করবে। আরাফ হাত দিয়ে কাউকে একটা চেয়ার আনতে পাঠায়। 4 পায়ের বিশিষ্ট নীল কালারের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আরাফ। 10 মিনিট সময় অপেক্ষা করতে করতে একটা সিগারেট খাওয়া যাক, যেমন ভাবনা তেমন কাজ। আরাফ একটা সিগারেট জ্বালায়। সবাই জানে আরাফের ক্ষমতা কতটা উপরে। আরাফ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। রাফির দেয়া 10 মিনিট শেষ। যাদের হাতে ঘড়ি আছে সবাই নিজেদের ঘড়িতে সময়টা দেখে নেয়। 10 মিনিট শেষ, কিন্তু এখনও কেউ আসছে না। রাফির মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দ হয়। আরাফ সিগারেটটা নিচে ফেলে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কাছে এসে বলে, নিজের হাতের ঘড়ির দিকে একটু তাকা, 10 মিনিট তো শেষ, আর ছোট ভাইকে আসবে না তোকে বাঁচাতে? রাফির সময় দেখতে হয় না, সে নিজের সময়কে নিজের অস্তিত্বে ঘোরায়। ছোট ভাই কখন এসে বসে আছে, কিন্তু তোরা কখন অ্যাকশন শুরু করবে সেটার অপেক্ষায় বসে আছে। রাফির কথা শুনে উপস্থিত সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়, কিন্তু কাউকে আসতে দেখতে পাচ্ছে না। তাহলে কি রাফি মিথ্যা কথা বলছে? কিন্তু এখানে মিথ্যা বলে লাভ কি? বড় কোনো ধরনের সমস্যা এখানে আজ হবেই। কোথায় তোর ছোট ভাই? আমি দেখতে পাচ্ছি না কেন? নাকি আমার ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে? রাফি কখনো কাউকে মিথ্যা কথা বলে না, এটা তার পছন্দ না। আমি একবার যখন বলেছি তখন তো নিশ্চয়ই আমার ছোট ভাই এসছে, কিন্তু সে সবার চোখের আড়ালে।
তোর দেখি অনেক মুখ ফুটেছে। এতদিন দেখলাম ভার্সিটিতে বোকার মতন আসতি, এখন মেয়ে পেয়ে নিজেকেই পুরো চেঞ্জ। ভালো, বেশ ভালো। তোর এই পরিবর্তনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেকে পরিবর্তন করেছি ঠিকই, কিন্তু সেটা কোনো মেয়ের জন্য নয়। তোর এত সাহস আসে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না। সাহস ছোট থেকে আমার, আজ নুসরাতের ভালোবাসার জোরটা একটু বেশি। আজ ভালোবাসা তোর মুখ থেকে আমি চিরতরে শেষ করে দেব, আর কখনো নুসরাতের দিকে তাকানোর সাহসও পাবি না তুই। কথাটা বলে আরাফ নিজের ডান পা দিয়ে রাফির বুকে জোরে লাথি মারে। রাফি একটু দূরে ছিটকে পড়ে। রাফি নিচে থেকে উঠে দাঁড়ায়। আরাফ যেয়ে রাফির মুখের পাশে সজোরে কিল মারে। আরাফ এত জোরে মারে যার কারণে রাফির ঠোঁট কেটে গল গল করে রক্ত বের হতে থাকে। রাফি ডান হাত দিয়ে ঠোঁটের কাছ থেকে রক্তটা নিয়ে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আরাফ বোকা বনে যায়। একটা ছেলের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, সেটা দেখেও সে কিভাবে হাসতে পারে? রাফি কি পাগল হয়ে গেছে নাকি? কেউ কিছু বুঝতে পারছে না। রিফাত পেছন থেকে রাফির কাছে যেয়ে দাঁড়ায়। হাতে থাকা স্টাম্প দিয়ে রাফিকে বাড়ি মারবে, তখনই কোথা থেকে একটা স্নাইপারের বুলেটে সে রিফাতের ডান পায়ে লাগে। রিফাত নিচে পড়ে যায়। ব্যথায় তার অবস্থা খারাপ, পা থেকে রক্ত পড়তে থাকে। সে নিচে বসে বসে দুহাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। রাফি শব্দ করে হাসে। এই হাসিটা যেন আরাফের পছন্দ হয় না। রাফির হাসি তার কাছে বিষের মতো মনে হচ্ছে। সাবধানতা বজায় রেখে আরাফ ডান হাতে স্টিকটা নিয়ে রাফির দিকে এগিয়ে যায় মারার জন্য, কিন্তু সেটা আর পারে না। আরাফ এর আগেই গরমে একটা বুলেট এসে আরাফের ডান হাতে লাগে। তার হাত থেকে শক্ত স্টিকটা নিচে পড়ে যায়। বাম হাত দিয়ে ডান হাতের ওপর চেপে ধরে, কিন্তু এই ব্যথা যেন একটুও কমার নয়। এখন যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো। এই অসমাপ্ত ব্যথা সহ্য করার মতো না। আরাফদের এই করুণ অবস্থা দেখে পেছনে হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকা দুইটা ছেলে দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত কেউ বুঝতে পারছে না কোথা থেকে সাইলেন্সারের বুলেট এসে লাগলো আরাফদের শরীরে। সবাই অধিক আগ্রহ নিয়ে দেখে যাচ্ছে। রাফি চেয়ারটা টেনে বসে, একটা সিগারেট জ্বালায় সে। পরিবেশটা এখন শান্ত, তবে কিছুক্ষণ পর কি হবে জানা নেই কারো। সবার কাছে রাফিকে কেমন যেন অচেনা লাগছে। কেউ আগে কখনো রাফির এমন অবাক করা কাণ্ড দেখেনি। রাফি সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো ওপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আরফ, কেমন লাগলো আমার শেষ খেলাটা? এতক্ষণ ধরে আমি তোকে কিছু বলিনি, এর মানে এই না যে আমি বোকা। আমি কিছু বলতে পারবো না। আমি শত্রুকে মারতে একটু টাইম নেই। দেখতে চাই শত্রু আমার প্রতি কতটা কঠোর হতে পারে। কুত্তার বাচ্চা, তোকে আমি দেখে নিব। তুই আমাকে চিনিস না আমি কে, কি আমার ক্ষমতা, এই সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি নিজেই নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই, আবার তোর ক্ষমতা সম্পর্কে কি জানবো আমি? রাস্তার পাতে কুকুরগুলো একটু বেশি চিল্লায়, আর সিংহের একটাই গর্জন যথেষ্ট শহরটা কাঁপানোর জন্য। পেছন থেকে গুলি করে কে? নিশ্চয়ই তোর ছোট ভাই। সাহস থাকলে বল সামনে আসতে, দেখি কার কত দম। মশা বলে হাত কালো করার কোনো ইচ্ছে আমার নেই। সিংহ সিংহের সাথে লড়াই করবে, কোনো পাতি কুকুরের সাথে নয়। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফি। বাম্পা দিয়ে চেয়ারটাকে ফেলে দেয় সে। সামনে যেয়ে নুসরাতের হাতটা ধরে সে। পেছন থেকে চিৎকার দিয়ে আরাফ বলে, রাফি, তোর সাথে আমার আবার দেখা হবে। এখন সময়টা তোর ছিল, কিন্তু তখন আমি সময়টাকে নিজের করে নেব। চ্যালেঞ্জ রইল। দাঁত রইল আমার নির্বাচনে শহরে। নিজের শহরে টেকে এনে ভালো খাতিরদারি করব। চলে আসিস। রাফি কথাটা বলে সেখানে আর দাঁড়ায় না। নুসরাতকে বাইকের পেছনে বসিয়ে রওনা দেয় তাদের গন্তব্যে। রাত 12টা কিংবা 1টা হবে। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শহরটা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই শহরে কিছু মানুষের মন এখনো পরিষ্কার হয়নি। ভিতরে রয়ে গেছে অহংকার, হিংসা, মিথ্যা আরও কত কিছু। মিরপুরের রাস্তাটা আজ বড্ড ফাঁকা। কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধ হয়ে গেছে ব্যস্ত শহরটা। দূর থেকে ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মিরপুরে এই নীরব রাস্তায় একদল লোক দাঁড়িয়ে আছে। পরনে তাদের রেইনকোট। কারো রেইনকোট কালো কালারের, আবার কারো হলুদ। কেন তারা রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে আছে? কি তাদের উদ্দেশ্য? রাফি আজকে রাতে মিশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কালো কালারের পরিচিত রেইনকোটটা পরে বাইকটা স্টার্ট দেয়। আজকে বাইরে অনেক বৃষ্টি, রাস্তাটা পুরো ফাঁকা। নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সালমানের মৃত্যু ঘোষণা করতে যাচ্ছে রাফি। সন্ধ্যা থেকে রাফি টনিকে দেখছে না, যার কারণে একাই মিশনে বের হয় রাফি। মিরপুরে স্টেডিয়ামের পাশের রাস্তায় এসে বাইকটা থামায় রাফি। সামনে অনেকগুলো লোক রেইনকোট পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে চেয়ারে বসে থাকা লোকটাই যে সালমান সেটা বুঝতে রাফির কোনো অসুবিধা হলো না। রাফি সামনের দিকে এগিয়ে যায়। সালমানের সামনে একটা চেয়ার খালি পড়ে আছে। রাফি যেয়ে সেটাতে পায়ের ওপর পা তুলে বসে। সালমান এতক্ষণ রাফির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টির আমেজটা কমে আসছে, কিন্তু জোরে বেগে হাওয়াটা থামার নামই নিচ্ছে না।
গাছ থেকে পানি পড়ার টইটুম্বুর আওয়াজটা এখন পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, কিন্তু এই সময় নীরবতা যেন শোভা পাচ্ছে না। তাই নীরবতা ভেঙে প্রথমে সালমান বলতে শুরু করে, আমার সামনে এখন বসে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই। একটা শহর কাঁপাতে তার নিজের নামটাই যথেষ্ট। সে কেন আমাকে মারার জন্য এত গেম, কেন সেটাই বুঝতে পারছি না। কি কারণে আমি তার শত্রু হয়ে গেছি? আমি কাউকে মারার আগে বলি না কি কারণে তাকে মেরেছে। রাফু ভাই কোথায়? আপনার সৈন্যদল। আমার পিছনে তাকিয়ে দেখেন কত সৈন্য দাঁড়িয়ে আছে আমাকে রক্ষা করার জন্য। আপনি একা তো আমাকে মেরে এখান থেকে চলে যেতে পারবেন না। তোকে পাহারা দেওয়ার জন্য এত পালিত কুত্তার প্রয়োজন, কিন্তু আমার কাউকে প্রয়োজন হয় না। আমি একাই 100। আজ আর সেই পুরনো ডায়লগে কাজ হবে না। এই শহরে একটাই বাঘ থাকবে, তার নাম সালমান খান। আমার কথায় শহরটা চলে। তুই কি করবি আমার? ছোট একটা শহর তোর কথায় চলে, কিন্তু আমার কথায় পুরো দেশের মাফিয়া পোলাপান চলে। আজ তোকে বাঁচাতে কেউ আসবে না, সেটাই আমার বড় দুঃখ। কিন্তু আমার কিছু করার নেই। আজ আমি নিজ হাতে তোকে মারব। সময় কার কখন বদলে যায় সেটা বলা যায় না, কিন্তু আমি বলতে পারি আজ এখানে তুই বেঁচে থাকবি না। আমি বসে বসে দেখব তুই একা কি করতে পারিস। কথাটা শুনে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। পেছন থেকে পিস্তলটা বের করে পরপর 4টা গুলি করে। চোখের পলকের আগে সালমানের পেছনে দাঁড়ানো লোকগুলো কারো মাথায়, কারো পায়ে, কারো বুকে গুলি লাগে। কেউ রাফিকে গুলি করার সময় পায় না। রাফি পিস্তলটা রিলোড দিয়ে আবার এসে সালমানের সামনে চেয়ারে বসে পড়ে। সালমান জানে রাফি অনেক ভয়ানক মাস্তান, কিন্তু আজ প্রথম তার নিজের চোখের সামনে দেখল রাফি রক্তের নেশায় মেতে উঠেছে। শত্রুর তাজা রক্তের গন্ধ যেন তার কাছে অতি প্রিয়। সালমান রাফিকে উদ্দেশ্য করে বলে, 4 জন লোক মেরে নিজেকে রাফিয়ান দাবি করা, পোকার স্বর্গে বাস করা একই কথা। পেছনে ফিরে তাকিয়ে দেখ, আর মাত্র 2 জন লোক আছে, কেউ বেঁচে নেই। রাফির কথা শুনে সালমান পেছনে ফিরে তাকায়। দেখে 2 জন ছেলে বাদে কেউ বেঁচে নেই, সবাই নিচে পড়ে আছে। তাদের নিথর দেহ দেখে সালমান ভয় পেয়ে যায়, কিন্তু রাফির সামনে তা প্রকাশ করছে না। সালমান মুচকি হেসে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি একটু অবাক হয় সালমানের এমন মুচকি হাসি দেখে। কি হলো, তেমন করে হাসছিস কেন? হাসবো নাই বা কেন? আমার হাসির কারণ আছে, তাই আমি হাসতেছি। সালমান কখনো কারণ ছাড়া হাসে না। সালমানের রহস্যময় কথাটা রাফির সহ্য হয় না। পিস্তলটা পেছনের দিকে তাক করে পরপর 2টা গুলি করে। পেছনের 2টা ছেলেও পিছঢালা ভেজা রাস্তার উপর পড়ে যায়। সালমান আরো জোরে হাসতে থাকে। রাফি যে সালমানের রেইনকোটের কলার ধরে বলতে থাকে, শেষ তোর পালা। কুকুরগুলো সব মোড়ে রাস্তায় পড়ে আছে, পেছনে তাকিয়ে দেখে নে, তোকে এখনই শেষ করে দেবো আমি। চালা গলি, দেখি কেমন বুকের পাটা তোর। এখনো অনেক মাইন্ড গেম খেলা বাকি আছে, সেটা শেষ করে নেই আগে। আমি আর অপেক্ষা করতে চাই না, সময় অনেক দিয়েছে। আর না, আজ আমি এখানে শেষ করে দেব। নো নো মিস্টার রাফু ভাই, সেই ভুলটা করবেন না। নিজের বিপদ ডেকে আনবেন না। হঠাৎ কারো গলার শব্দ পেয়ে রাফি আর সালমান সেদিকে তাকায়। বাইকে হেলান দিয়ে কোনো এক আগন্তুক দাঁড়িয়ে আছে। পরনে তার কালো রেইনকোট, মাথায় বড় হুডওয়ালা টুপি, মুখে কাটা মাস্ক। আগন্তুক দেখতে অনেকটা রাফির সাথে মিল আছে। কে এই আগন্তুক? রাফির নিজের ধারণার বাহিরে। কিন্তু আগন্তুকের গলার কণ্ঠটা রাফির অনেক পরিচিত, তবে রাফি সেটা মনে করতে পারছে না। আগন্তুককে দেখে সালমান জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, চলে এসেছে আমার মাইন্ড গেমার। রাফু, তুই চাইলেও আমাকে আজ মারতে পারবি না, কারণ তোর একটা বড় জিনিস আমার কাছে আছে। কিসের জিনিস যেটা তোর কাছে আছে? আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? জানবি কি তোর জিনিস, আর দেখতেও পারবি। অনেক সময় হয়ে গেছে সিগারেট খাওয়া হয় না। আমি সিগারেটটা জ্বালিয়ে নেই, তারপর তোর সাথে কথা বলছি। সালমান রেইনকোটের সামনের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে। সিগারেটের প্যাকেটে মনে হয় একটাই সিগারেট ছিল। সালমান সিগারেটটা ঠোঁটে চাপে খালি প্যাকেট নিচে ফেলে দেয়। রাফি ভেবে পায় না কি এমন জিনিস যেটা সালমানের কাছে আছে। নুসরাত? না, নুসরাত কেন হবে? সালমান নুসরাতের খবর কিভাবে পাবে? কেউ তো জানে না নুসরাতের কথা। তাহলে কি জিনিস? রাফি আর ভাবতে পারছে না, তাই উচ্চস্বরে বলে, সালমান, আমার জিনিসটা কি সেটা দেখা। আমি আর অপেক্ষা করতে পারছি না। জিনিসের জন্য রাফু ভাই অনেক পাগল দেখেছি। এই
বের করে আনো রাফু ভাইয়ের অমূল্য সম্পদ। আগন্তুকটা সালমানের গাড়ির দরজাটা খুলে ভেতর থেকে একটা মেয়েকে বের করে আনে। মেয়েটার হাত দুটো পেছন দিয়ে বাঁধা, মুখে টেপ লাগানো। আগন্তুক মেয়েটার মুখ থেকে টেপটা সরিয়ে নেয়। রাফি দূর থেকে দেখতে পায় মেয়েটা আর কেউ না, নুসরাত। কিন্তু সালমান নুসরাতের খবর কিভাবে জানলো? রাফি নুসরাতকে এমন অবস্থায় দেখে রেগে যায়। সালমান, তুই নুসরাতকে ধরে অনেক বড় ভুল করে ফেললি। সঠিক সময় এমন ভুল কাজ করাই আমার স্টাইল। যতক্ষণ পর্যন্ত নুসরাত আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার কিছুই করতে পারবি না। সামনের আগন্তুকটা কে, আমি সেটা জানতে চাই। আগন্তুককে দেখলে তুই অনেক কষ্ট পাবি। আমি চাই না তুই মরার আগে এমন কষ্ট পাস। কে মরবে কে কে বাঁচবে সেটা সবাই বেশ ভালো জানে। আগন্তুককে বল মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে। সালমান হাত দিয়ে কিছু একটা ইশারা করে। সামনে থাকা আগন্তুক মুখ থেকে মাস্কটা সরিয়ে নিচে ফেলে দেয়। দূরের ল্যাম্পপোস্টের আলোয় মুখটা কিছুটা বোঝা যাচ্ছে যে আগন্তুকটা টনি। রাফি অনেকটা চমকে ওঠে টনিকে এইভাবে দেখে। বেঈমান, সবাই বেঈমান। টনিকে এত বিশ্বাস করতো রাফি, কিন্তু কি করলো? সে বেঈমানি করছে। টনি, তুই এখানে অবস্থায় কেন? ভাই, টাকা টাকা সবই তার খেলা। সালমান ভাই আমাকে 10 কোটি টাকা অফার করে তোমার সাথে বেইমানি করার জন্য। হ্যাঁ, আমিও তাই করি। তোর টাকা প্রয়োজন, আমি দিতাম তোকে টাকা, এর থেকে বেশি, কিন্তু তুই সেটা না করে আমার সাথে বেইমানি করলে। কিছু করার নেই রাফু, টাকার জন্য সবাই সবকিছু করতে প্রস্তুত আছে। রাফি আর সহ্য করতে পারে না। খেলাটা এখানেই শেষ করা দরকার। রাফি কোমরের কাভার পয়েন্ট থেকে একটা ছোট পিস্তল বের করে। চোখের পলকের আগে 2টা গুলি করে। একটা যে টনির কপাল ভেদ করে বাইরে চলে যায়, টনি নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। আরেকটা বুলেট যে সালমানের বাহুতে লাগে। ব্যথায় কুকড়ে ওঠে সালমান। নুসরাত ভয়ে কাঁপছে। রাফি সালমানের দিকে এগিয়ে যায়। পিস্তলটা রিলোড দিয়ে নেয় রাফি। সালমান ভয় পেয়ে যায় রাফিকে দেখে। সে ভয়ে পেছাতে থাকে। রাফি সালমানকে থামানোর জন্য আরেকটা গুলি করে তার পায়ে। সালমান ভয়কাতর চেহারা নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, রাফু ভাই, আমাকে ছেড়ে দেন। আমি আপনার কি এমন ক্ষতি করছি যার কারণে আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন? মনে করে দেখ, আজ থেকে প্রায় 10 বছর আগে ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যান আশরাফ চৌধুরী তার স্ত্রীকে কোন এক আধার রাতে খুন করে চলে গিয়েছিল। মনে আছে সেই কথা? না ভাই, আমি তো তেমন কোনো খুন করিনি। মিথ্যা কথা, আমার একটু সহ্য হয় না। তুই সত্যি কথা বল, বেঁচে যাবে। হ্যাঁ ভাই, আমি নিজেই খুন করেছি, কিন্তু সেই 10 বছর আগের ঘটনার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। সে আশরাফ চৌধুরীর ছেলে আমি। দেখ ভালো করে, দেখে নে আমাকে, চিনতে পেরেছিস কিনা। রাফি মুখ থেকে মাস্কটা খুলে ফেলে দেয়। সালমান এবার মুখ ফুটে বলে ওঠে, রাফি তুমি, কিন্তু এটা কি করে সম্ভব? রাফি আর কোনো প্রশ্নের জবাব দিতে চায় না। পিস্তলটা সালমানের দিকে তাক করে ট্রিগারের জোরে একটা চাপ দেয়। গরম বুলেটটা যেয়ে সালমানের মাথায় লাগে। মাথা থেকে তাজা রক্ত বের হয়ে পিচ ঢালা কালো রাস্তায় পড়ছে। নুসরাত দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। রাফি বুঝতে পারছে নুসরাত অনেক ভয় পেয়ে আছে, তাকে শান্ত করতে হবে। তাই রাফি বলে, নুসরাত, নুসরাত, তাকে আমার দিকে। একজন রাফিয়ানের হবু বউ হয়ে এভাবে ভয় পেলে চলবে? নুসরাত মাথাটা উঁচু করে রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তুমি এই মাস্তানি ছেড়ে দাও। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে কি হবে আমার? ছেড়ে দেবে সব মাস্তানি, কথা দিলাম। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি সারা জীবন তোমারই থাকবো। কিছুদিন পর তোমাকে সারা জীবনের জন্য পেতে তোমার বাসায় যাব। সারা জীবনের জন্য পেতে মানে বুঝতে পারছি না আমি। তোমার আর কিচ্ছু বোঝা লাগবে না। আমার আর তোমার বিয়ে নিয়ে কথা বলতে যাব তোমার বাসায়। রাফির মুখ থেকে এমন কথা শুনে নুসরাত লজ্জায় লজ্জিত হয়ে যায়। রাফি নিজের রেইনকোটটা খুলে দেয় রাস্তার মাঝে। রেইনকোটের নিচে থাকা শার্টের কলারে নুসরাত হাত দিয়ে জাপটে ধরে। রাফিও নিজের প্রেয়সীকে আগলে নেয় নিজের বাহুডোরে। তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই মুষলধারে বৃষ্টি। শুভ সমাপ্তি।